রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে গল্পটি শুনবেন সে গল্পটি অনেক স্পেশাল একটি গল্প, এবং এই গল্পটি লিখেছেন গালিব আবরার ভাই, এবং কণ্ঠে আছে আমি ইফতেশাম চৌধুরী ইফতি। তো চলুন আর দেরি না করে গল্পে যাওয়া যাক। তুমি নিশ্চয়ই জাফা? জাফা বলল, তুমি আমাকে চিনো কিভাবে? চাঁদনি বলল, রুশদির কাছে তোমার নাম শুনেছি। গতকাল আমি রুশদির বাসায় ছিলাম। এটা শুনে জাফার ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। জাফা কাপা গলায় বলল, রুশদির বাসায় মানে? চাঁদনি বলল, আরে তুমি যেটা ভেবেছো ওটা না। রুশদি অনেক ভালো একজন মানুষ। শোনো, তোমাকে একটা সিক্রেট বলি, কাউকে বলবে না। জাফা বলল, কি সিক্রেট? চাঁদনি ফিসফিস করে জাফার কানের কাছে গিয়ে বলল, আমার শরীর অন্য কারোর নিয়ন্ত্রণে থাকে মাঝে মাঝে। কি করি না করি কিছু মনে থাকে না। জাফা মজা পেয়ে ফিসফিস করে বলে, তাই নাকি? কি আশ্চর্য, এমনটা হতে পারে নাকি কারোর সাথে? চাঁদনি বলল, তুমি ভয় পেও না, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করব না। জাফা বলল, না, তবু আমার ভয় লাগছে। কি করা যায় বলো তো? চাঁদনি বলল, আমার মতো সাহসী হতে হবে, বুঝছো? আমি এসবে ভয় পাই না। আমি তোমাকে শিখিয়ে দিব কিভাবে সাহসী হতে হয়। জাফা একটু হাসি দিয়ে বলল, ঠিক আছে। চাঁদনি এতক্ষণ পর আশেপাশে তাকিয়ে অবাক হয়ে বলল, লেকিন 1 সেকেন্ড, আমি এখন কোথায় আছি? এটা কোন জায়গা? আমি এখানে আসলাম কিভাবে? জাফা একটু অদ্ভুত স্বরে বলল, এটা একটা জীবন্ত কবর, বুঝছো? তুমি আজকে মারা গেছো, তাই তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। চাঁদনি ঢোক গেলে বলল, মানে কি বলছো এসব? জাফা বলল, হ্যাঁ, একটু পর তোমার শরীর কাটা হবে, ভেতর থেকে সবকিছু বের করে নেওয়া হবে, তুমি নিজ চোখে সব দেখতে পারবে। চাঁদনি আরো ঘাবড়ে গিয়ে বলল, না না, এরকম কিছু হবে না। তুমি মজা করছো তাই না? তোমার এত রেশমি চুলের কসম, প্লিজ বলো তুমি মজা করছো। জাফা বলল, তুমি না বললে কিভাবে সাহসী হতে আমাকে শেখাবে, তাহলে এখন তুমি নিজেই ভয় পাচ্ছ কেন? চাঁদনি বলল, সরি ফর ঢপ, সত্যি বলতে আমি অনেক ভীতু। প্লিজ, এসব মিথ্যা তাই না, বলো। জাফা বলিস, যদি মিথ্যা হতো তাহলে তো ভালোই হতো। তোমার শরীর কেটে টুকরো টুকরো করা হবে, তারপর এখানে থাকা ভয়ানক দানবগুলো তোমাকে খাবলে খুবলে খেয়ে নেবে। আজকের ডিনার তুমি। চাঁদনি এক লাফে খাট থেকে নেমে দৌড় দিয়ে আর বলল, আমি থাকবো না এখানে, আমি মরিনি, আমি বেঁচে আছি। জাফা হাসতে হাসতে চাঁদনিকে ধরে ফেলে বলল, বুঝলাম না, এই ভীতু মেয়েটাকে কে হোস্ট কেন বানিয়েছে? চাঁদনি থেমে গিয়ে বলল, তার মানে তুমি সবকিছু জানো আগে থেকেই, শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছ এতক্ষণ? জাফা চাঁদনিকে বসিয়ে বলল, শোনো, এখন তুমি সবচেয়ে নিরাপদ জায়গায় আছো। আজকে রাতে যখন সে তোমার মাঝে প্রবেশ করবে, তখন তাকে তার টাইম লাইনে ফেরত পাঠাতে হবে। আপাতত রেস্ট নাও। এই বলে জাফা চলে যেতে নিলে চাঁদনি ডাক দিয়ে বলল, রুশদি তোমাকে এখন অনেক ভালোবাসে। জাফা থমকে দাঁড়িয়ে গেল, ধীরে ধীরে চাঁদনির দিকে ঘুরিয়ে বলল, ওই নামটা আমার সামনে উচ্চারণ করবে না। ভালোবাসা মানে কি সেটা ওর মতো মানুষ কখনো বুঝবে না। চাঁদনি বলল, হয়তো সে বুঝে, তুমি তাকে তার মতো করে বোঝাতে চাওনি কখনো। নাহলে আমাকে একটা রাতের জন্য একা পেয়েও যে আমার দিকে সামান্য খারাপ দৃষ্টিতে তাকায়নি, সে আর যাই হোক ভালোবাসাহীন হতে পারে না। তার সকল ভালোবাসা এবং আকর্ষণ তোমার জন্যই তুলে রেখেছে। তোমার জন্য একটা বাড়ি বানিয়েছে যেখানে সে মন খারাপের সময় একা একা সময় কাটায়। আমরা কেউই শতভাগ পারফেক্ট না জাফা। জাফার চোখের কোণে পানি জমেছে, কথা বলার শক্তিও পাচ্ছে না। আজ এতদিন পর মনে হচ্ছে রুশদিকে সত্যি তার মতো করে বোঝা উচিত ছিল। চাঁদনি বলল, যাকে ভালোবাসবে তার ভালো দিকের পাশাপাশি খারাপ দিকটাকেও ভালোবাসতে হয় জাফা, তাহলে একটা সম্পর্ক লং লাস্টিং করে। এর মাঝে হঠাৎ বাইরে থেকে রুশদির কণ্ঠ, জাফা, জাফা, বাইরে এসো তাড়াতাড়ি। মাওলানা সাহেব দরজায় টোকা মেরে বলল, জাফা, তোকে কেউ ডাকছে। ছেলেটা আহত শুনে জাফা পাগলের মতো দৌড়ে গেল। বাইরে গিয়ে দেখল রুশদির মাথা থেকে রক্ত বের হয়ে গালে এসে সেটা শুকিয়ে গিয়েছে। সকল দূরত্ব আর অভিমান ভুলে জাফা দৌড়ে গেল রুশদির কাছে, গালে হাত দিয়ে পাগলের মতো জিজ্ঞাসা করতে লাগলো, কি হচ্ছে তোমার? রুশদি, আঘাত কিভাবে পেলে? হাসপাতালে যাওনি কেন? জাফার হঠাৎ এমন পরিবর্তনে রুশদিও বেশ অবাক হল। রুশদির চোখে পানি টলমল করছে। নিজেকে সামনে নিয়ে রুশদি বলল, সাইফান আইসিইউতে আছে জাফা, আমি তাকে নিয়ে আজ হাসপাতালে ভর্তি করে এসেছি। জাফার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কাপা কাপা ঠোঁটে কিছু বলতে চেয়ে ও বলতে পারল না। কান্না করতে করতে ছুটে যেতে লাগলো হাসপাতালে যাওয়ার জন্য, কিন্তু
পেছন থেকে রুশদি যখন বলল আলিশাকে নিয়ে গেছে সে, আমরা তাকে থামাতে পারিনি। জাফা থমকে দাঁড়িয়ে পড়ল। সবকিছু থমকে গেল। আকাশে কালো মেঘ ভেদ করে মুষলধারে বৃষ্টি নেমে এলো। জাফা আস্তে আস্তে ঘুরে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি বললে তুমি? আবার বলো। রুশদি মাথা নিচু করে বলল, ঠিকই শুনেছ জাফা, তোমার মতো দেখতে একজন আলিশাকে নিয়ে গেছে। সেই সাইফানকে মেরেছে, আমাকে আহত করেছে, কাজের খালাকে জানে মেরে ফেলেছে। জাফা ধাপ করে বসে পড়ল কাদামাটির উপরে। রুশদি হেঁটে এসে জাফার কাঁধে হাত রেখে বলল, কি হচ্ছে এসব, দয়া করে আমাকে বলবে? পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মাওলানা ধ্যানে বসে আছে। রুশদি আর জাফা একে অপরের হাত ধরে সামনে দাঁড়িয়ে আছে। জাফার চোখ বেয়ে অশ্রু ঝরে নামছে। চাঁদনি দাঁড়িয়ে আছে দরজার কাছে। মাওলানা ধ্যানের মাঝেই বিভিন্ন রকম শব্দ করতে লাগলো আর মাথাটা ঝাঁকাতে থাকলো। একসময় মাওলানা পুরো শরীর বৈদ্যুতিক শক খাওয়া মানুষের মতো কাঁপতে লাগলো। সে বসা থেকে কাত হয়ে পড়ে গেল কাঁপতে কাঁপতে। রুশদি তাকে সাহায্য করতে যেতে নিলে জাফা থামিয়ে দিয়ে বলল, সে নিজেই সামলে নেবে, চিন্তা করো না। এভাবে কিছুক্ষণ চলার পর মাওলানা শান্ত হয়ে গেল। ধীরে ধীরে উঠে বসে হাতের ইশারায় এক গ্লাস পানি চাইল। চাঁদনি গিয়ে এক গ্লাস পানি এনে দিলে মাওলানা সেটা পান করে উঠে দাঁড়িয়ে বলল, আয় আমার সাথে। জাফর জিজ্ঞাসা করল, আমার ভেরিয়েন্ট যদি এই মেয়ের মাঝে থাকে তাহলে ওটা কে ছিল যে আলিশাকে নিয়ে গেল? মাওলানা কিছু না বলে হাঁটতে হাঁটতে গিয়ে সেই কানের দুল আর তার পরিচয় লিখে রাখা কাগজটা হাতে নিয়ে বলল, এগুলো কার? জাফর বলল, আমি নিয়ে এসেছি আমার অতীতের ভেরিয়েন্টের কাছ থেকে। মাওলানা বলল, আমরা শুরু থেকে একটা জিনিস মিস করে যাচ্ছিলাম। আমরা শুধু অতীত দেখেছি, ভবিষ্যৎ থেকেও যে কেউ আসতে পারে সেটা আমাদের মাথায় আসেনি। জাফা সহ রুশদি অবাক হয়ে গেল। জাফা জিজ্ঞাসা করল, তার মানে শুধু অতীত না, ভবিষ্যৎ থেকেও আমার ভেরিয়েন্ট চলে এসেছে এবং সেই আলিশাকে নিয়ে গেছে? মাওলানা বলল, হ্যাঁ, ভেরিয়েন্ট একজন ছিল না, লাল চক্ষু বিশিষ্ট যাকে দেখতে পেয়েছিস সে ছিল তোর ভবিষ্যৎ থেকে আসা ভেরিয়েন্ট। চাঁদনি বলল, তাহলে সেও কি আমার মতো কাউকে হোস্ট বানিয়েছে? মাওলানা বলল, না, তোর হোস্টের দরকার নেই, কারণ সে জীবিত। তার পথে বাধা ছিল দুইজন, একজন তোর অতীতের ভেরিয়েন্ট, আরেকজন তুই নিজে। সে যখন দেখলো আমার শুধু অতীতের ভেরিয়েন্টের দিকে ধ্যান দিচ্ছি, তখন সে চুপচাপ নিজেকে আড়াল রাখলো। তার টার্গেট ছিল আমরা। এদিকে দুজন যুদ্ধ করব, মাঝখান থেকে সে আলিশাকে নিয়ে চলে যাবে। রুশদি বলল, আর সে সেটা করেছে ইতিমধ্যে। জাফা পুরো ভেঙে পড়ল। এত কষ্ট আর চেষ্টা করেও মেয়েকে রক্ষা করতে পারল না। রুশদি জিজ্ঞাসা করল, তাহলে কি আমরা হেরে গেলাম? আলিশাকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই মাওলানা সাহেব? মাওলানা বলল, ক্ষমা করো আমাকে, আমি শুধু অতীতের ভেরিয়েন্টকেই পরাস্ত করতে সক্ষম ছিলাম, ভবিষ্যতের ব্যাপারে আমার তেমন জ্ঞান নেই। জাফা হাত জোর করে বলতে লাগলো, প্লিজ কিছু একটা করুন মাওলানা সাহেব, আমি পাগল হয়ে যাব, দয়া করে কোনো একটা উপায় বলে দিন। মাওলানা হার মেনে নিল। রুশদি জাফাকে ধরে ধরে চলে আসছিল। জাফা প্রচুর কান্না করছে। হঠাৎ মাওলানা পেছন থেকে ডাক দিয়ে বলল, তবে একজন আছে যে ভবিষ্যতের ব্যাপারে অনেক জ্ঞান রাখে, জানি না সে তোদের সাহায্য করবে কিনা। রুশদি আশার আলো পেয়ে বলল, কোথায় পাবো তাকে, কি নাম তার? মাওলানা বলল, এমনিতে তার নাম শামসুদ্দিন আজাদ, কিন্তু লোকেরা তাকে ত্রিকালদর্শী নামে ডাকে। একটা 14 থেকে 15 বছরের ছেলেকে খাটের উপর শুইয়ে বেঁধে রাখা হয়েছে। ছেলেটার চোখগুলো সম্পূর্ণ সাদা রঙের আর প্রচণ্ড ধস্তাধস্তি করছিল নিজের বাঁধন ছাড়ানোর জন্য। লালা বের হয়ে যাওয়া মুখ দিয়ে ষাঁড়ের মতো গড়গড় করে আওয়াজ করছে। দেখে বোঝা যাচ্ছে ভয়ানক কোনো শয়তান দ্বারা প্রজেস্ট। ঘরের বাইরে ছেলেটার বাবা এবং চাচা অস্থির হয়ে আছে। ছেলেটার মা জায়নামাজে বসে এক মনে আল্লাহর জিকির করছে। ঘরের ভেতর থেকে ভয়ানক চিৎকার ভেসে এলো ছেলেটার কণ্ঠে। তার বাবা ভয় পেয়ে জিজ্ঞাসা করল, জালাল, আর কতক্ষণ, কখন আসবে সে? ছেলেটার এই অবস্থা আমার আর সহ্য হচ্ছে না। বোঝা গেল ছেলেটার চাচার নাম জালাল। সে বলল, চলে আসবে ভাইজান, একটু তো ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ উনি আসলে সব ঠিক হয়ে যাবে। বলতে না বলতেই বাইরের গাড়ি থামার শব্দ এলো। জালাল এগিয়ে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকে বলল, সে চলে এসেছে ভাইজান। আমরা দেখতে পাই একটা সাদা রঙের গাড়ি এসে থেমেছে। ড্রাইভার গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে দরজা খুলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কালো জুতা পরা একটা পা গাড়ি থেকে বের হলো। 2 বার মাটিতে পা চাপড়ে তারপর হাত বের করলো। হাতে একটা লাল রঙের তসবি, তর্জনী আঙ্গুলে 2টা আংটি। একটা আংটিতে সাপের মাথা আঁকা, আরেকটাতে ড্রাগনের মাথা আঁকা। এবার সে স্লো মোশনে গাড়ি থেকে বের হলো। মুখ ভর্তি কালো দাড়ি আর গোঁফ, মাথার চুলে লম্বা বেনি করা। একটু হাসতেই দেখা গেল 2 দিকের 2টা দাঁত স্বর্ণ দিয়ে বাঁধানো।
এই লোকের নাম শামসুদ্দিন আজাদ, যাকে সবাই ত্রিকালদর্শী নামে চিনে। বাইরে থেকে শুনতে পেল প্রজেস্ট ছেলেটার চিৎকার। একটু এসে অদ্ভুতভাবে বলল, মে আই কাম ইন? এই বলে হেলে দুলে হাঁটতে হাঁটতে ঘরের ভেতর প্রবেশ করলো। ছেলেটার বাবা দৌড়ে এসে বলল, আপনি নিশ্চয়ই ত্রিকালদর্শী, প্লিজ আমার ছেলেটাকে বাঁচান। গত রাত থেকে ওর আচরণ অস্বাভাবিক, যাকে সামনে পাই তাকে আঘাত করে। বাধ্য হয়ে খাটের সাথে বেঁধে রেখেছি, প্লিজ হেল্প হিম। ছেলেটার চাচা জালাল এসে বলল, স্যার আমি কল করেছিলাম আপনাকে। আমি জানি আপনার ফিস অনেক বেশি, ফিস নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমার ভাতিজাকে সুস্থ করে দিন। ভেতর থেকে ছেলেটা কর্কশ গলায় চিৎকার করে বলতে লাগলো, কাকে এনেছিস তোরা? ওই আমার কিছু করতে পারবে না, আমি ওর চেয়ে বেশি শক্তিশালী। ত্রিকালদর্শী গম্ভীর গলায় বলল, চলুন তাহলে দর্শন করা যাক আমার চেয়েও শক্তিশালী ক্রিয়েচারের সাথে। ছেলেটার বাবা রুমের দিকে যেতে নিলে ত্রিকালদর্শী তাকে থামিয়ে দিয়ে বলল, ওইদিকে না, আগে আমাকে ছাদে নিয়ে চলুন। ছেলেটার বাবা এবং চাচা অবাক হলো, তার কথা মতো ছাদে নিয়ে গেল। ত্রিকালদর্শী চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাসবির দুইটা দানা দুইবার ওপর নিচে করে কিছু একটা পড়ল। এরপর চোখ খুলে বলল, পানির ট্যাঙ্কে কাউকে নামানোর ব্যবস্থা করুন। জালাল বলল, কেন স্যার, পানির ট্যাঙ্কে কি আছে? ত্রিকালদর্শী এগিয়ে গিয়ে ছেলেটার বাবার কাঁধে হাত দিয়ে বলল, আমাকে জানাতে বড্ড দেরি করে ফেলেছেন, আপনার ছেলে গতকাল রাতেই মারা গিয়েছে। ওই পানির ট্যাঙ্কেই তার লাশ আছে। রুমে যাকে বেঁধে রেখেছেন সে নিজেই শয়তান। এটা শুনে ছেলেটার বাবা পা কাঁপতে কাঁপতে বসে পড়ল। জালাল হন্তদন্ত হয়ে নিজেই নেমে পড়ল পানির ট্যাঙ্কে। ভেতর থেকে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, ভাইজান আমাদের ছেলে আর নেই। জালাল ওই ছেলেটার মৃতদেহ নিয়ে বাইরে আসলো। ফুলে ফেপে গিয়েছে, সারা শরীর সাদা হয়ে গিয়েছে, চোখ দুটো এখনো খোলা। দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে ওই চোখ দুটো ভয়ানক কিছু সাক্ষী হয়েছিল। লাশ নিচে নিয়ে যাওয়া হলো। ছেলেটার মা বাবা কাঁদতে কাঁদতে বেহুশ প্রায়। ত্রিকালদর্শী জালালকে সাথে নিয়ে গেল ওই রুমে যেখানে শয়তানটাকে বেঁধে রাখা হয়েছে। গিয়ে দেখল দড়ি খোলা অবস্থায় পড়ে আছে, সেখানে কেউ নেই। জালাল বলল, স্যার সে আমাদের ছেলেকে মেরে পালিয়ে গিয়েছে, দয়া করে তাকে ধরে আনুন আর তাকে শাস্তি দিন। ত্রিকালদর্শী চোখের মণি ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে বলল, সে পালায়নি, এখানে আছে। এই বলে ত্রিকালদর্শী নিজের হাতের মুষ্টি বন্ধ করে চোখ বুজে কিছু মন্ত্র পড়ে উচ্চস্বরে বলল, আমি জানি তুই এখানে আছিস, সামনে আয় নিজে থেকে। আর যদি আমাকে আনতে বাধ্য করিস তাহলে তোর পরিণতি খুব খারাপ হবে। এটা বলার সাথে সাথে আমরা দেখতে পাই একটা আগুনের গোলা ত্রিকালদর্শীর চারপাশে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে ধোয়ার মতো হয়ে অবয়বের আকৃতি নিল। ত্রিকালদর্শী ফ্লোরে বসে বলল, এবার বসে পড়ো। অবয়বটা ত্রিকালদর্শীর সামনে এসে বসল। তার কণ্ঠে রাগের গড়গড় শব্দ। ত্রিকালদর্শী জিজ্ঞাসা করল, কেন মারলি ছেলেটাকে? অবয়বটা গঙ্গাতে গঙ্গাতে বলল, আমাকে ভুল জাদুর মাধ্যমে ডেকে এনেছিল সে, বিনিময়ে তার জীবনে চুক্তি করেছিল, চুক্তি অনুযায়ী আমার যা দরকার তাই করেছে। ত্রিকালদর্শী বলল, কেন ডেকে এনেছিল তোকে? অবয়বটা বলল, অতি আগ্রহ আমাদের আর অস্তিত্ব প্রমাণ করার জন্য, আর সে নিজের ভবিষ্যৎ দেখতে চেয়েছিল আমার মাধ্যমে। কত বোকা মানুষ, আমার সাথে মৃত্যু চুক্তি করে আবার নিজের ভবিষ্যৎ দেখতে চায়। এই বলে অবয়বটা অট্ট হাসিতে মেতে উঠল। ত্রিকালদর্শীর এক ধমকে সে চুপসে গেল। ত্রিকালদর্শী জিজ্ঞাসা করল, তাকে মেরে তুই ওই ছেলেটার রূপ ধরে কেন এসেছিলে, আবার চলে যাসনি কেন? অবয়বটা বলল, আমি ওর পুরো পরিবারকেই ধ্বংস করে দিতে চাই, আর আমি এটা করব, তুই আমাকে আটকাতে পারবি না। ত্রিকালদর্শী একটু হেসে বলল, তুই আমাকে চিনিস না, সে তোকে ডেকে এনেছে, তার শাস্তি সে পেয়েছে, এবার বিনা কিছু চাওয়া পাওয়া বাদে এখান থেকে চলে যা। অবয়বটা প্রচণ্ড রেগে চিৎকার করে বলল, আমি যাব না, এই পরিবারের সবাইকে মেরে তবে যাব, তুই চলে যা, আমার সাথে লাগতে আসিস না। ত্রিকালদর্শী আবার রেগে গিয়ে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলল, তোদের মতো শয়তানের সবচেয়ে বড় দুর্বলতা হলো তোদের নাম ধরে ডাকা, তাই না, সালিম ইবনে কারাবাই? এবার অবয়বটা প্রচুর ঘাবড়ে গিয়ে পেছনে যেতে যেতে বলল, তুই আমার নাম জানলি কিভাবে? এটা হতে পারে না। ত্রিকালদর্শী বলল, আগেই বলেছিলাম তুই আমাকে চিনিস না, আমি তোর অতীত থেকে ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারি, তোকে সুযোগ দিয়েছিলাম, তুই শুনিসনি, এবার দেখ আমি কি করি। অবয়বটা হিংস্র জন্তুর মতো রাগে গড়গড় শব্দ করতে লাগলো। এই বুঝি ত্রিকালদর্শীর ওপর আক্রমণ করে বসবে, কিন্তু না, সে নিজেকে বাঁচানোর জন্য পালাতে শুরু করলো। আগুনের গোলার মতো চারিদিকে উলট পালট হয়ে ছুটতে লাগলো।
ত্রিকালদর্শী নিজের পকেট থেকে একটা কাচের বোতল বের করে মন্ত্র পড়ে বোতলটার ভেতর 3টা ফু দিয়ে হাত বাড়িয়ে সামনের দিকে ধরে অদ্ভুত ভঙ্গি করে বলতে লাগলো, সালিম চলে আয়, প্রবেশ কর তোর কারাগারে। সালিম। ওপাশ থেকে তার আর্তনাদ ভেসে এলো, না আমি আসবো না, বন্ধ কর এগুলো, আমার নাম উচ্চারণ করবি না, বন্ধ কর এগুলো। ত্রিকালদর্শী এক মনে সালিম সালিম বলে ডেকেই যাচ্ছে। এক পর্যায়ে সাদা ধোয়ার মতো কিছু একটা বোতলের ভেতর প্রবেশ করলো ভয়ঙ্কর এক চিৎকার করে। টুপ করে বোতলের ক্যাপ লাগিয়ে দিল। ত্রিকালদর্শী বোতলটা হাতে নিয়ে ঘরের বাইরে বের হলো। জালাল এসে বলল, আপনি কি তাকে ধরেছেন স্যার? ত্রিকালদর্শী বোতলটা দেখিয়ে বলল, এই যে সে। তাকে কি করে ছেড়ে দেই? আপনাদের কি বলে সান্ত্বনা দিব আমি জানি না, কোনো বিষয়ে বেশি আগ্রহ ভালো না, আপনাদের ছেলের অতি আগ্রহের জন্যই তার মরতে হয়েছে। জালাল মলিন মুখ করে বলল, ও সবসময় এসব প্যারানর্মাল বিষয়গুলোর উপর রিসার্চ করত, বিভিন্ন লাইব্রেরি থেকে জিন সম্পর্কিত বই এনে পড়ত। আমরা তেমন গুরুত্ব দিইনি এসব, ভাবতাম এগুলো হয়তো ওর পড়ার মাঝে সীমাবদ্ধ থাকবে, কিন্তু ও যে এগুলো এক্সপেরিমেন্ট করতে যাবে বুঝতে পারিনি। দৃশ্য পরিবর্তন। আচ্ছা, এটা কি শামসুদ্দিন আজাদের বাসা? জাফর প্রশ্ন শুনে দরজা খুলে দাঁড়িয়ে থাকা মহিলাটা এমন করে যেন তাকিয়ে বলল, শামসুদ্দিন আজাদ? কই না তো, এই নামে এখানে কেউ থাকে না। জাফা মন খারাপ করে রুশদির দিকে তাকিয়ে রইল। রুশদি জিজ্ঞাসা করল, আচ্ছা ম্যাম, আপনাদের আগে এখানে কারা থাকতো জানেন? মহিলাটা একটু ভেবে বলল, আমার এখানে এসেছি প্রায় 3 বছর ধরে, শুনেছি তার আগে একটা ব্যাচেলার লোক থাকতো এখানে। রুশদি কৌতূহলে বলল, আপনি কি জানেন তার নাম কি, কোথায় থাকে বা এখন সে? মহিলাটা একটু বিরক্ত হয়ে বলল, আমি কি সব খবর নিয়ে বসে আছি নাকি, সকাল সকাল মাথা খারাপ করেন না তো। এই বলে ঠাস করে দরজা বন্ধ করে দিল। রুশদি এবং জাফা মন খারাপ করে ফিরে এলো। রাস্তায় এসে জাফাকে একটা বেঞ্চে বসিয়ে রুশদি বলল, এখানে বসো, আমি একটু আসতেছি। জাফা কিছু না বলে চুপচাপ এদিকে তাকিয়ে মনমরা হয়ে বসে রইল। রুশদি চলে গেল আবার সেই বাসায়। দরজার সামনে একটা বোতল থেকে পানি ঢেলে কলিং বেল চেপে দূরে সরে এলো। মহিলাটা দরজা খুলে বাইরে এসে পা ফেলতেই পানিতে পা পিছলে চিত হয়ে পড়ে গেল, মা গো বাবা গো গেলাম গো বলে চিৎকার করতে করতে। দূর থেকে রুশদি আঙ্গুল তুলে বলল, এরপর থেকে মানুষ বুঝে তার পরিস্থিতি বুঝে মুখ খুলবেন, বয়স বড় না হলেও এতক্ষণে 4-5টা খারাপ খারাপ গালির মালিক হতেন আপনি। এ বলে রুশদি চলে গেল। এদিকে আমরা দেখতে পাই জাফা বসে আছে এক মনে। তখনই জাফার সামনে কোথা থেকে যেন একটা পাগল এসে লাফিয়ে পড়ল। জাফা চমকে গিয়ে তার দিকে তাকিয়ে থাকলো। পাগলটা তার ময়লা দাঁতগুলো বের করে হাত পেতে বলতে লাগলো, দে খাবার দে, খিদা লেগেছে, খাবার দে। জাফা কিছু না বলে আবার অন্যদিকে তাকিয়ে রইল এক মনে। পাগলটা মাথা চুলকাতে চুলকাতে আবার জাফার চোখের সামনে এসে বলল, খিদা লাগছে, খাবার দে। জাফা এবারও কোনো রেসপন্স না করলে পাগলটা জাফার ওড়না ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, খাবার দে, খাবার দে দে দে। জাফা ভয় পেয়ে পাগলের মতো হাত থেকে ওড়না ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই সে ছাড়ছে না। দূর থেকে রুশদি এটা দেখে দৌড়ে এসে পাগলটাকে চিটকে ফেলে বলল, পাগলের বাচ্চা সর। জাফা, তুমি ঠিক আছো? জাফা কিছু বলল না। পাগলটার দিকে তাকিয়ে দেখল সে রুশদির ধাক্কায় পড়ে গিয়ে অনেকটা আঘাত পেয়েছে, হাতের কনুই থেকে রক্ত বেরোচ্ছে। জাফা উঠে গিয়ে পাগলটার সামনে বসে নিজের ওড়নাটা পাগলের কনুইতে বেঁধে দিল। রুশদি পেছন থেকে বিড়বিড় করে বলল, যে লাও সেই কদু, ওড়নার জন্য মার খেলো। সে ওড়না তার হাতেই বাঁধা পড়ল। পাগলটার বোতাম ছেঁড়া শার্টটা হালকা করে সরে যেতেই হঠাৎ জাফা খেয়াল করলো তার বুকে কালো হয়ে যাওয়া একটা অস্পষ্ট লেখা। একটু ভালো করে লক্ষ্য করতেই জাফা অবাক হয়ে রুশদিকে ডাক দিয়ে বলল, রুশদি দেখো। রুশদি তাড়াতাড়ি এগিয়ে এসে লেখাটা পড়ল, ত্রিকালদর্শী। জাফা জিজ্ঞাসা করতে লাগলো পাগলকে, ত্রিকালদর্শী কোথায়, বলুন আমাদের, আপনি তাকে চিনেন, প্লিজ বলুন। পাগলটা ত্রিকালদর্শী নামটা শুনে অদ্ভুত আচরণ করতে লাগলো, উঠে তাড়াতাড়ি চলে যেতে চাইল। রুশদি তাকে ধরে বলল, ভাই বলেন না প্লিজ, ত্রিকালদর্শীকে কোথায় পাবো, আপনি চিনেন তাকে? পাগলটা অদ্ভুতভাবে বলতে লাগলো, তাকে তাকে কোথাও পাবি না, সে নাই, অনেক দূরে চলে গেছে, পাবি না তাকে। জাফা বলল, কোথায় গেছে আমাদের বলেন প্লিজ, আমরা অনেক বিপদে পড়েছি। রুশদি তার মানিব্যাগ বের করে সবগুলো টাকা বের করে পাগলের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার খিদে পেয়েছে, এই নিন, এটা দিয়ে আপনি অনেক অনেক খাবার কিনে খেতে পারবেন, তবু প্লিজ বলেন ত্রিকালদর্শী কে, কোথায় পাবো তাকে?
পাগলটা থাবা মেরে রুশদির হাত থেকে টাকাগুলো নিয়ে অদ্ভুতভাবে হাসতে লাগলো আর বলল, আয় আমার সাথে আয়, আয় আয় আয়। এই বলে পাগলটা হাঁটা শুরু করলো মাথা আর দাড়ি চুলকাতে চুলকাতে। জাফর রুশদি তার পিছু করতে লাগলো এক বুক আশা নিয়ে। এবার হয়তো ত্রিকালদর্শীর দেখা পাওয়া যাবে। দৃশ্য পরিবর্তন। রাত এখন 3:30। চাঁদনি ফ্লোরে টান হয়ে শুয়ে আছে। মাওলানা সব ব্যবস্থা করে রেখেছে জাফর ভেরিয়েন্টকে ফেরত পাঠাতে। চাঁদনির চারপাশে নিম পাতা ছড়িয়ে ছিটে দেয়া হয়েছে। কঙ্কালের অঙ্গগুলো পাশে রাখা হয়েছে। মাওলানা তার হাতের কানের দুল আর পরিচয় লিখে রাখা কাগজটা নিয়ে বলল, বেটি, আর মাত্র 1 মিনিট। সে যখন তোমার মাঝে প্রবেশ করবে তুমি যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করবে। এবার আর সে তোমার মস্তিষ্ক নিয়ন্ত্রণ নিতে পারবে না। আমি সেই ব্যবস্থা করে দিয়েছি। চাঁদনি বলল, ঠিক আছে মাওলানা সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি অনেক সাহসী। মাওলানা একটু মুচকে আসলো। একটু পরেই চাঁদনির শরীর কেঁপে উঠল। চাঁদনির চোখ উল্টে যেতে লাগলো। মাওলানা তাড়াতাড়ি করে দোয়া পড়া শুরু করলো। চাঁদনি গলা ফাটিয়ে চিৎকার করতে করতে নিম পাতার বৃত্ত থেকে বের হয়ে এসে মাওলানাকে আক্রমণ করতে চাইল, কিন্তু বের হতে পারল না। মাওলানা কাগজে থাকা তার পরিচয় বলতে লাগলো এক এক করে। এবার ধীরে ধীরে চাঁদনি শান্ত হয়ে গেল। মাওলানা জিজ্ঞাসা করল, কেন এসব করছিস? তোর সন্তান অতীতেই মারা গিয়েছে, কেন তুই আরেকজনের সন্তানকে নিতে এসেছিলি? চাঁদনি কর্কশ গলায় বলল, আমি আমার সন্তানকে নিতে এসেছি, তোর জন্য আমি সেটা পারিনি। ও আমার সন্তানকে চুরি করে নিয়ে এসেছে এই টাইম লাইনে। তুই আমাকে কেন বাধা দিলি মাওলানা? আমি তোর কি ক্ষতি করেছি বল? এই বলে চাঁদনির কর্কশ গলাটা নিমিষেই নরম হয়ে গেল আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, তুই একজন মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিলি মাওলানা, তোকে তোর খোদা মাফ করবে না। মাওলানা এটা শুনে এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। তুই এতটা কনফিডেন্স নিয়ে কি করে বলতে পারে এসব কথা? এই সন্তান কি তাহলে সত্যি ওর? না না, এটা কিভাবে হতে পারে? ও এসেছে অতীত থেকে, ওর সন্তান অতীতেই মারা গিয়েছে। চাঁদনি বলল, আমি তো ফিরে যাচ্ছি মাওলানা, মনে রাখিস তোর এই ভুলের আফসোসের কারণে একদিন তুই তিলে তিলে মরবি। মাওলানা ধমক দিয়ে বলল, চুপ কর মিথ্যাবাদী, আমাকে গোমরা করার চেষ্টা করবি না, এখন চলে যা তুই তোর টাইম লাইনে। এই বলে কানের দুলটা চাঁদনির হাতে ধরিয়ে দিল। অদ্ভুত এক আর্তনাদ করতে করতে জাফর অতীতের ভেরিয়েন্ট চলে গেল নিজের টাইম লাইনে। চাঁদনি বেহুশ হয়ে গেল। তার হাতে কানের দুলটা নেই এখন। মাওলানা নিশ্চিত হলো সে চলে গিয়েছে, কিন্তু তার শেষ কথাগুলো মাওলানাকে বেশ ভাবাচ্ছে। দৃশ্য পরিবর্তন। জাফর রুশদি পাগলের পিছু করতে করতে একটা কবরস্থানে এসে থামল। পুরো কবরস্থানে শুধু একটাই কবর দেখা যাচ্ছে। জাফর রুশদি একে উপরের দিকে তাকিয়ে পাগলটাকে জিজ্ঞাসা করল, এ আমাদের কোথায় নিয়ে আসলে? ত্রিকালদর্শী কোথায়? পাগলটা আঙ্গুল দিয়ে ওই কবরটার দিকে ইশারা করে বলল, ঘুমিয়ে আছে। জাফর রুশদি অবাক হয়ে কবরটার দিকে এগিয়ে গেল। সামনে গিয়ে যা দেখল তাতে শেষ আশাটুকু ভেস্তে গেল। জাফা ফুপিয়ে কান্না করে উঠল। রুশদি কি বলবে কিছুই বুঝতে পারল না। কবরের নেম প্লেটে লেখা ত্রিকালদর্শী। সাইকেলের ঘন্টার সাথে একটা কণ্ঠ ভেসে আসলো, ত্রিকালদর্শী তোমার চিঠি এসেছে। আমরা দেখতে পাই ত্রিকালদর্শী সেই একই বাড়ি থেকে বের হলো যে বাড়িতে জাফর রুশদি এসে ত্রিকালদর্শীর খোঁজ করছিল। দরজা খুলে হাসি মুখে বের হয়ে এলো ত্রিকালদর্শী। বাড়ির সামনেই সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে পোস্টম্যান। তার কাছ থেকে চিঠি নিয়ে খাতায় সই করতে করতে বলল, কত সাল থেকে এসেছ মানিক মিয়া? মানিক মিয়া বলল, 1945 সাল থেকে, তোমার বাবা চিঠি পাঠিয়েছে। ত্রিকালদর্শী চিঠিটা একটু দেখে মনে মনে বলল, বাবা কেন চিঠি পাঠালো আমাকে হঠাৎ? ঠিক আছে মানিক মিয়া, এখন ফিরে যাও। বাবাকে বলো আমি তার কবর সেখানেই দিয়েছি যেখানে সে চেয়েছিল, মায়ের পাশেই। মানিক মিয়া ঠিক আছে বলে চলে যেতে নিলে ত্রিকালদর্শী ডাক দিয়ে বলল, মানিক মিয়া, আজ তো আগস্ট মাসের 13 তারিখ। তোমার ছেলের অনেক জ্বর থাকার কথা, তা জ্বরের অবস্থা কি এখন? মানিক মিয়া বলল, আমার ছেলের জ্বর এটা যেহেতু জানো তাহলে এটাও নিশ্চয়ই জানো তার জ্বর কেমন এখন। আমাকে বলো ওর জ্বর ভালো হবে কবে, আর কতদিন অসুস্থ থাকবে? ত্রিকালদর্শী মানিক মিয়ার কাঁধে হাত রেখে বলল, শোনো মানিক মিয়া, কিছু কিছু জিনিস জানলেও প্রকাশ করা যায় না, তাহলে সেটা সৃষ্টিকর্তার বিরুদ্ধচারণ করা হয়। তোমাকে একটা গল্প শোনাই। এক যুবক তাহাজ্জুদ নামাজ পড়ে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত, ইয়া আল্লাহ, আমি জানি জন্ম মৃত্যু তোমার হাতে, জন্ম তো আমি নিয়েছি, কিন্তু আমি কবে মারা যাব এটা একমাত্র তুমি জানো। তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, মৃত্যুর কয়েকদিন আগে আমাকে জানিয়ে দিও আমি মারা যাব, তার একটু ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো। এভাবে প্রায় প্রতিদিন সে এই দোয়া করত।
যৌবন পার করে বৃদ্ধ হলো, সন্তান সন্ততির টাকায় খায় আর ঘুমোয়, লাঠির সাহায্য ছাড়া হাঁটতে পারে না, বার্ধক্যর ভারে শরীর প্রচণ্ড কাঁপে। তখন একদিন রাতে ঘুমানোর আগে লোকটা আফসোস করে বলতে লাগলো, সারা জীবন এত দোয়া করলাম আল্লাহ, আমাকে আমার মৃত্যুর কয়েকদিন আগে জানিও। কই আল্লাহ, তুমি তো আমার দোয়া কবুল করলে না। আফসোস করতে করতে সে ঘুমিয়ে গেল। তখন সে স্বপ্নে দেখল এক গায়েবী আওয়াজ তাকে বলছে, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার 32টা দাঁতের থেকে এখন 5টা দাঁত আছে, তোমার চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, শরীরের চামড়ায় ভাঁজ পড়েছে, চোখের দৃষ্টি দুর্বল হয়ে গিয়েছে। বলো, আর কিভাবে তোমাকে জানাবো তোমার মৃত্যু খুব নিকটে? প্রস্তুতি নাও মৃত্যুর জন্য। মানিক মিয়া পুরোটা শুনে বলল, তাহলে এর থেকে শিক্ষা হচ্ছে আমাদের বর্তমানের সাথেই ভবিষ্যৎ মিশ্রিত। আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে ভবিষ্যৎ, শুধু আমরা সেটা বুঝতে পারি না। ত্রিকালদর্শী একটু হেসে বলল, সুস্থতা আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় রিজিক। তোমার ছেলে কবে সুস্থ হবে সেটা উনি জানেন। আমি তো শুধু ওনার হুকুমের অতীত আর ভবিষ্যৎ দেখতে পারি, আমার নিজের কোনো ক্ষমতা নেই। মানিক মিয়া চলে গেল ট্রিং ট্রিং করে সাইকেলের বেল বাজাতে বাজাতে। ত্রিকালদর্শী সাইকেলের বেল শুনে একটু মুচকি হেসে বিড়বিড় করে বলল, ছোটবেলায় মানুষের বাসার কলিং বেল বাজিয়ে দৌড় দিতাম, আর এখন জীবন আমাকে বাজাচ্ছে। ত্রিকালদর্শী ঘরে গিয়ে টেবিলের উপর বসে চিঠির খামটা খুলল। ব্রাউন রঙের মোটা কাগজে দোয়াত কলম দিয়ে লেখা কিছু একটা লেখা আছে। ত্রিকালদর্শী পড়তে লাগলো, পুত্র শামসুদ্দিন আজাদ, আমি জানি তুমি চিঠিটা যখন পড়ছো তখন আমার অস্তিত্ব নেই এই পৃথিবীতে। তার মানে বুঝতেই পারছো আমি অতীত থেকে তোমাকে লিখছি। খুব শীঘ্রই দুজন মেহমান আসবে তোমার কাছে। এটা তোমার জন্য তোমার অস্তিত্বের লড়াই হবে। প্রতিটা কদম তোমাকে বুঝে শুনে ফেলতে হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। চিঠিটা পড়ে ত্রিকালদর্শী কেমন যেন অস্থির হয়ে গেল। এক অদ্ভুত চিন্তার ছাপ পড়ল তার চেহারায়। দৃশ্য পরিবর্তন। জাফর রুশদি ত্রিকালদর্শীর কবরের সামনে দাঁড়িয়ে আছে। পেছনে পাগলটা কবরস্থানের প্রাচীরের উপর উঠে বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে বিড়বিড় করে বলছে, তাকে বিরক্ত করিস না, সে ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দে। হঠাৎ কোথা থেকে যেন একটা সাদা রঙের বিড়াল দৌড়ে এসে এক লাফে ত্রিকালদর্শীর কবরের উপর উঠে অদ্ভুতভাবে ম্যাও ম্যাও করতে শুরু করলো। জাফর চমকে গিয়ে রুশদির হাত চেপে ধরল শক্ত করে। দূর থেকে পাগলটা এটা দেখে একটা লাঠি নিয়ে তেড়ে এলো। হুস হুস, নাম কবরের উপর থেকে, নাম বলছি। পাগলটার ধাওয়া খেয়ে বিড়ালটা দৌড়ে পালালো। তবুও পাগলটা বিড়ালের পিছু তাড়া করতে করতে চলে গেল। শেষ আশাটুকু হারিয়ে জাফা একদম নিশ্চুপ হয়ে গেল। রুশদি চিন্তা করতে লাগলো জাফার মন কিভাবে ঠিক করা যায়। কিছু একটা করতে হবে। রুশদি জাফাকে নিয়ে কবরস্থান থেকে বের হয়ে এলো। হাঁটতে হাঁটতে বলল, জাফা, লং ড্রাইভে যাবে? জাফা কিছু বলল না। রুশদি বলল, ঠিক আছে, এত জোরাজোরি যেহেতু করছো তাহলে লং ড্রাইভে যাওয়া যাক। জাফা আর চোখে রুশদির দিকে তাকালো। রুশদি বলল, দেখো জাফা, এমন মন খারাপ করে থেকো না, কোনো না কোনো উপায় অবশ্যই পাবো আমরা, ধৈর্য ধরতে হবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই রুশদি আর জাফা গাড়িতে বসে আছে পাশাপাশি সিটে। রুশদি গাড়ি ড্রাইভ করছে, জাফা উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে আছে গালে হাত রেখে। রুশদি একটু হেসে বলল, মনে আছে জাফা, বিয়ের আগে একবার তুমি গাড়ি ড্রাইভ করার জন্য বায়না ধরেছিলে? এতক্ষণ বাদে জাফা বাইরের দিকে তাকিয়ে বলল, আর তারপর তোমার গাড়ি নদীতে নামিয়ে দিয়েছিলাম আর তুমি চিৎকার করে বলেছিলে, আরে এটা স্পিড বোর্ড না, দিমাগ ছাড়া ওয়ারাত, এটা গাড়ি। রুশদি হাসতে হাসতে বলল, মেয়েদের ড্রাইভিং স্কিলের উপর আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে ওই দিনের পর। আমার বন্ধু রাজীব কয়েকদিন আগে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছিল। পরে শুনলাম গাড়িটা নাকি কোনো মেয়ে ড্রাইভ করছিল। আমি ওকে ধমক দিয়ে বললাম, তোরে না বলছি যখন কোনো মেয়ে গাড়ি ড্রাইভ করবে তখন রাস্তা থেকে 100 গজ দূরে থাকবি। হলো তো এখন? রাজীব তখন কাঁদতে কাঁদতে বলল, আরে ভাই, কিসের রাস্তা, কিসের 100 গজ, আমি তো পার্কে বসে বাদাম খাচ্ছিলাম। এই বলে রুশদি হাসতে লাগলো। জাফা বলল, তুমি কিন্তু মেয়েদের অপমান করছো। এখন আমি গাড়ি চালাবো, গাড়ি থামাও, আমাকে ড্রাইভিং সিটে দাও। রুশদি এক হাতে কান ধরে বলল, মাপ চাই, তুমি চুপচাপ বসে থাকো, ড্রাইভ করা তোমার কাজ না। জাফি স্টিয়ারিং ধরে টানতে লাগলো আর বলতে লাগলো, দা বলছি, আমি চালাবো মানে চালাবো, তুমি আমার ইগো হার্ট করেছ। রুশদি বলতে লাগলো, এই কি করছো, স্টিয়ারিং ছাড়ো, অ্যাক্সিডেন্ট হবে তো। জাফা হঠাৎ রুশদির চোখে পড়লো বাইরে, কষে ব্রেক করলো গাড়ি। জাফার সামনের বক্সের সাথে মাথা বাড়ি খেলো আচমকা ব্রেকের জন্য। জাফার এগিয়ে কিছু বলতে যাবে, তাকিয়ে দেখলো রুশদি কেমন অবাক হয়ে আশেপাশে তাকাচ্ছে। জাফা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রুশদি আস্তে আস্তে বলল, তোমার কি মনে হচ্ছে না আমরা 1 ঘন্টা ধরে
একই জায়গায় চক্কর দিচ্ছি। দেখো, ওই ল্যাম্পপোস্টার পিলারটা মাঝখান থেকে ভাঙা আর নিচে সাদা রং করা। আমি কয়েকবার এই ল্যাম্পপোস্টটাও ক্রস করেছি। প্রথমে মাথায় না এলেও এখন কেমন অদ্ভুত মনে হচ্ছে। জাফর বলল, তেমন কিছুই না, হয়তো তোমার কোনো ভুল হচ্ছে। রুশদি গাড়ি স্টার্ট করে আবার গাড়ি ফুল স্পিডে টান দিল আর বলল, তাহলে দেখা যাক আমি ভুল নাকি সঠিক। এবার জাফা আর রুশদি দুজনেই আশেপাশের কি সবকিছু লক্ষ্য করতে লাগলো। সত্যি কেমন যেন থমকে যাওয়া আবহাওয়া বিরাজ করছে চারপাশে। পুরো রাস্তায় আর কোনো গাড়ি নেই। নিস্তব্ধ প্রকৃতির কিছু একটা জানান দিতে চাইছে। হঠাৎ রুশদি গাড়ি ব্রেক করল। জাফা রুশদি অবাক হয়ে তাকিয়ে আছে। ঘুরে ফিরে সত্যি সে একই ল্যাম্পপোস্টের কাছে চলে এসেছে বারবার। আবার দুজনে নিশ্চিত হলো এখানে তো কিছু হচ্ছে। গাড়ি থেকে একসাথে নামলো দুজন। আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে দেখলো এই জায়গাটাও অচেনা, আগে কখনো এখানে আসা হয়নি। জাফা বলল, এখানে আমরা ছাড়াও অন্য কেউ আছে, আমি তার উপস্থিতি টের পাচ্ছি। রুশদি উচ্চস্বরে বলল, কেউ আছেন? হ্যালো। হঠাৎ ভাঙা ল্যাম্পপোস্টের আলোটা জ্বলতে নিভতে শুরু করলো। রুশদি তাড়াতাড়ি গিয়ে জাফার হাত ধরল। জাফা বলল, কি হচ্ছে এটা? তুমি ভয় পাচ্ছ? রুশদি বলল, একটু তো ভয় লাগছে, চলো গাড়িতে উঠি তাড়াতাড়ি, আমাদের যেতে হবে এখান থেকে। জাফা বলল, কিভাবে যাবে? এখনো তো বুঝতে পারিনি আমরা একটা নির্দিষ্ট টাইম লুপে আটকে পড়েছি। এটা যে করেছে তার অনুমতি ছাড়া আমরা এখান থেকে কোথাও যেতে পারবো না। বারবার এখানে এসে থামতে হবে। আর তুমি ছেলে মানুষ, তুমি কেন ভয় পাচ্ছ? ভয় তো পাওয়ার কথা আমার। রুশদি বলল, সামনে ভয়ানক কিছু চলে আসলে তুমি না হয় নিজের মুখ ধুয়ে তাকে ভয় দেখিয়ে পার পেয়ে যাবে, আমি কি করব? আমি তো ন্যাচারাল বিউটি সম্পন্ন মানুষ। জাফা রেগে গিয়ে রুশদির হাত ছিটকা ছেড়ে বলল, এখন মজা করার সময় না রুশদি, ওই দেখো কেউ দাঁড়িয়ে আছে। রুশদি হা করে তাকে দেখল ল্যাম্পপোস্টের আলোতে খয়েরি রঙের এক জীর্ণ শীর্ণ পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। লক্ষ্য করা গেল তার কোনো ছায়া পড়ছে না। রুশদি ভয়ে ভয়ে জাফার কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞাসা করল, এটা কোনো মানুষ না? জাফা বলল, এখন মানুষ না হলেও কোন এক টাইম লাইনে এসে মানুষ ছিল, নিশ্চয়ই কিছু বলতে চায় আমাদের, এই জন্য আমাদের পথ আটকিয়েছে। রুশদি জিজ্ঞাসা করল, কে আপনি? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। একটু থেমে রুশদি আবার জিজ্ঞেস করল, হ্যালো, শুনতে পাচ্ছেন? কে আপনি? এবার ওপাশ থেকে সারা শব্দ নেই। রুশদি জাফার দিকে তাকিয়ে বলল, মনে হয় বোবা। এরপর জাফা একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আমাদের পথ কেন আটকিয়েছেন? কিছু বলবেন? এবার সে হালকা নড়ে উঠে ভারী গলায় বলল, ত্রিকালদর্শী সালাম পাঠিয়েছে। জাফা অবাক হয়ে রুশদির দিকে তাকালো। রুশদি মনে মনে বলল, এতক্ষণ আমি জিজ্ঞাসা করছি উত্তর পাইনি, যখনই মেয়ে লোকের কণ্ঠ শুনেছে অমনি জবাব ফুটে উঠেছে, এভরিওয়ান ইজ বেডিবাজ। জাফা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু ত্রিকালদর্শী তো মারা গিয়েছে, আমরা নিজ চোখে তার কবর দেখে এসেছি। ওপাশ থেকে আবারও ভারী গলায়, ত্রিকালদর্শীর অস্তিত্ব বর্তমান টাইম লাইনে নেই, কিন্তু অতীতে তো আছে, আমাকে অতীত থেকে পাঠানো হয়েছে। রুশদি এগিয়ে এসে বলল, তার মানে অতীতে গিয়ে ত্রিকালদর্শীর দর্শন পাওয়া সম্ভব? এইভাবে তো ভেবে দেখিনি। জাফা বলল, কিন্তু ত্রিকালদর্শী কিভাবে জানতে পারলো আমরা তাকে খুঁজছি? ওপাশ থেকে ভারী গলায়, তোমার প্রশ্নের মাঝে উত্তর লুকিয়ে আছে। তার নাম ত্রিকালদর্শী। তার চোখ তা দেখতে পায় যা সাধারণ চোখ দেখতে পায় না। অতীতে সে তোমাদের জন্য অপেক্ষা করছে। কিভাবে আসতে হবে জানোই তো। জাফা বলল, জুনায়েদ মাওলানা। দৃশ্য পরিবর্তন। হাসপাতালে সাইফানের জ্ঞান ফিরেছে। ধীরে ধীরে চোখ খুলে পাশে তাকিয়ে শুকনো হাসিতে বলল, ফাল্গুনি আপু, তুমি এখানে? দেখা গেল ফাল্গুনি আপেলের একটা টুকরো অর্ধেক মুখে পুরে চোখ বড় করে তাকিয়ে আছে। সাইফান বলল, আপু এভাবে তাকিয়ে আছো কেন? দিভাই কোথায়? ফাল্গুনি আপেলের টুকরোটা মুখে পুরে চিবুতে চিবুতে বলল, আমি ভাবছি তোর ফল ফ্রুটস খেয়ে ফেলেছি দেখে তুই আমাকে ছোচা মনে করবি। সাইফান বলল, ধুর, এতে মনে করা কি আছে, তুমি তো সোচাই। ফাল্গুনি চিবানো থামিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চিবুতে চিবুতে বলল, শোন ছোট, এক লোক হোটেলের তেলে ভাজা জিনিস প্রচুর খেত। ডাক্তার তাকে এসব খাবার নিষেধ করে ফল ফ্রুটস খেতে বলল, কিন্তু সে ডাক্তারের কথায় পাত্তা না দিয়ে ওইসব খাবারই খেতে থাকলো। এইসব খেতে খেতে একদিন তার ভিতর অনেক রোগ বাসা বাঁধল। তাকে হাসপাতালে ভর্তি করানো হলো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ফল ফ্রুটস নিয়ে তাকে দেখতে আসলো। সে হাসপাতালের বেডে শুয়ে এখন ফল ফ্রুটস খাচ্ছে, আর তাকে দেখতে আসা আত্মীয় স্বজনরা হাসপাতালের বাইরের হোটেল থেকে তেলে ভাজা জিনিস খাচ্ছে।
এটা হচ্ছে সার্কেল অফ লাইফ। সাইফান বলল, তো এর থেকে আমরা কি শিখতে পারলাম? ফাল্গুনি তার হাতে থাকা শেষ আপেলের টুকরোটা মুখে দিয়ে বলল, সেটা জানি না, আমি তো তোকে কথায় ব্যস্ত রাখলাম যাতে আমার খাওয়ার দিকে নজর না দেস। আমার পেট আবার খুব লুজ, একটুতেই নজর লেগে যায়। সাইফান বলল, হায় রে দিভাই, শুধু শুধু তোমাকে কাঁঠাল বলে না। আচ্ছা দিভাই কোথায়? আলিশাকে খুঁজে পেয়েছে? ফাল্গুনি বলল, হয়তো না, আমাকে কল করে সবকিছু বললো আর তোর কাছে থাকতে বলে গিয়েছে। এখন কই আছে জানি না। সাইফান বলল, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সে যখন আমাকে আঘাত করেছিল তখন মনে হচ্ছিল আমার দিভাই আমাকে আঘাত করছে। আচ্ছা, আমি কতক্ষণ ধরে অজ্ঞান হয়েছিলাম? ফাল্গুনি বলল, গত 2 দিন ধরে। এই মাত্রই তোর জ্ঞান ফিরল। সাইফান বলল, তাহলে এখন তোমার কি করা উচিত? ফাল্গুনি বলল, ডাক্তারকে জানানো উচিত। সাইফান বলল, তো জানাচ্ছ না কেন? এটাও কি আমার বলে দিতে হবে? ফাল্গুনি জিহ্বায় কামড় দিয়ে বলল, সরি, মনে ছিল না। তোর উচিত ছিল জ্ঞান ফেরার আগেই আমাকে জানানো তোর জ্ঞান ফিরতে চলেছে। তাহলে আমি তখনই গিয়ে ডাক্তারকে ডেকে আনতাম। এই বলে ফাল্গুনি চলে গেল ডাক্তারকে জানাতে। সাইফান বিড়বিড় করে বলল, হায় রে কাঁঠাল, সারা জীবন শুনেছি মেয়েদের ব্রেইন হাঁটুতে থাকে, এটা তো মনে হয় পায়ের পাতায়। দৃশ্য পরিবর্তন। ত্রিকালদর্শী টেবিলে বসে কয়েকটা টাইম পুলের বই একসাথে নিয়ে কিছু একটার খোঁজের চেষ্টা করছে। হঠাৎ দরজায় নক পড়ল। ত্রিকালদর্শী বইয়ের দিকে থেকে চোখ না সরিয়ে বলল, ইব্রাহিম। দেখা গেল একজন দুধের গ্লাস হাতে নিয়ে ঘরে প্রবেশ করল। গ্লাসটা টেবিলের এক কোণে রেখে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। ত্রিকালদর্শী জিজ্ঞাসা করল, কিছু বলবি ইব্রাহিম? ইব্রাহিম বলল, যদি বইয়ের দিক থেকে চোখ সরিয়ে একটু আমায়ের দিকে দেখেন। ত্রিকালদর্শী এবার বই থেকে চোখ সরিয়ে ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল, এখন বল তাহলে। ইব্রাহিম তার শার্টের 2টা বোতাম খুলে দেখল তার বুকে ট্যাটুর মতো করে লেখা ত্রিকালদর্শী। ইব্রাহিমের মুখে এক তৃপ্তির হাসি। ত্রিকালদর্শী একটু হেসে বলল, এটা কি ধরনের পাগলাম ইব্রাহিম? কে করে দিয়েছে এটা? ইব্রাহিম ফিক করে এসে বলল, বাজারে একটা ছেলে 10 টাকার বিনিময়ে এটা করে দিচ্ছিল। সবাই যে যার প্রিয় মানুষের নাম অঙ্কন করছিল। আমার তো আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, তাই আমি আপনার নামটা অঙ্কন করেছি। সুন্দর হয়েছে তাই না? ত্রিকালদর্শী বলল, হ্যাঁ সুন্দর হয়েছে, কিন্তু আমার উপর আবার ওইভাবে নজর দিস না, খবরদার। আমি ওই কিসিমের লোক না। আমরা বুঝতে পারি ইব্রাহিম আসলে 3য় লিঙ্গের মানুষ। ইব্রাহিম একটা লজ্জা পেয়ে বলল, না না, আপনি আমার গুরুর মতো, আপনাকে আমি অনেক সম্মান করি। ত্রিকালদর্শী একটু হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে তোর একটা দায়িত্ব আছে। 2-1 দিনের মাঝেই আমার 2জন মেহমান আসবে, তাদের আপ্যায়ন আর থাকার জায়গার ব্যবস্থা কর। তাদের আদর যত্ন যেন কোনো কমতি না হয়। ইব্রাহিম বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রাখবো। মেহমানগুলো কারা আমি কি জানতে পারি? ত্রিকালদর্শী একটা অদ্ভুতভাবে বলল, দে আর ফ্রম ফিউচার। সত্যিকার একটা কথা বলতো জাফা, তুই কি আমার কাছে কিছু লুকিয়েছিস? কথাটা জিজ্ঞাসা করলো জুনায়েদ মাওলানা। কথাটা শুনে জাফা একটু থতমত খেয়ে তুতলানো কণ্ঠে বলল, মানে কি বলতে যাচ্ছেন? আমি কেন আপনার কাছে কিছু লুকাবো? মাওলানা বলল, দেখ বেটি, আমি বিনা স্বার্থে তোর উপকার করছি। পরবর্তীতে যদি এমন কিছু জানতে পারি তাহলে তোকে আমি ক্ষমা করব না। রুশদি বলে উঠল, আপনি এসব চিন্তা করবেন না মাওলানা সাহেব। জাফা সোজা সাপটা কথা বলার মেয়ে, আর এমনিতেও মেয়েদের পেটে বেশিক্ষণ কথা চেপে থাকে না, কতক্ষণে বমি করবে অস্থির হয়ে যায়। তাই আমি নিশ্চিত জাফা আপনার কাছে কিছুই লুকায়নি। মাওলানা একটু ভেবে বলল, ঠিক আছে, আয় আমার সাথে। এই বলে মাওলানা লাঠিতে ভর দিয়ে একটা ঘরের দিকে যেতে লাগলো। জাফা রুশদি তার পিছু পিছু গেল। দেখা গেল জাফা বিড়বিড় করে বলল, রুশদি, তুমি ওই বমির কথাটা কি আমাকে অপমান করে বলেছো নাকি আমার প্রশংসা করেছো বুঝতে পারছি না। রুশদি আর চোখে তাকে বলল, আমার সাহস আছে নাকি তোমাকে অপমান করার? সব প্রশংসাই করেছে। জাফা হাসলো। রুশদি মনে মনে হাসলো। মাওলানা হাঁটতে হাঁটতে বলল, তার মানে ত্রিকালদর্শী মারা গিয়েছে, এখন সে তোদের জন্য অপেক্ষা করছে অতীতে? জাফা বলল, হ্যাঁ মাওলানা সাহেব, আপনার জানা মতে কত সালে গেলে আমরা ত্রিকালদর্শীর দর্শন পাব? মাওলানা বলল, 1999 সাল। তখন সে ছিল টকবগে এক যুবক, তার নাম আর খ্যাতি ছিল চতুর্দিকে, তবে সে তার কাজের জন্য উচ্চ পারিশ্রমিক ডিমান্ড করত। আমার মনে হয় তোদের কাছেও মূল্যবান কিছু চাইবে। রুশদি বলল, তাহলে তো টাকা ভর্তি সুটকেস নিয়ে যেতে হবে। মাওলানা বলল, পরিহিত জামা ছাড়া আর কিছু নিতে পারবি না অতীতে যাওয়ার সময়। এটা অন্য সব যাত্রা থেকে আলাদা হবে, কারণ তোরা প্রথমে যাবে অতীতে ত্রিকালদর্শীর স্মরণে, তারপর সবকিছু ঠিকঠাক হলে সে তার সাহায্য নিয়ে তোরা যাবি সুদূর ভবিষ্যতে, যেখানে তোদের মেয়ে আছে। তাকে নিয়ে ফিরতে হবে আবার এই টাইম লাইনে। সামান্য একটা ভুল হলে চিরতরে হারিয়ে যেতে হবে সময়ের চক্রে, তাই প্রতিটা পদক্ষেপ সাবধানে নিতে হবে।
রুশদি বলল, আপনি কি আমাদের সাহস দিচ্ছেন নাকি ভয় দেখাচ্ছেন? সামান্য ভুল সময়ের চক্রে হারিয়ে যাব মানে কি ধরনের বলে কথা বলছেন? মাওলানা বলল, আমরা কথা বলছি সময়ের সাথে পাঙ্গা নেয়ার ব্যাপারে। এর চেয়ে বড় ভয় আর কি থাকতে পারে বাচ্চা? এখন আমার কথা মন দিয়ে শোন। দৃশ্য পরিবর্তন। 2324 সাল চলছে পৃথিবীতে। পৃথিবী এখন অনেক এগিয়ে গিয়েছে। রাস্তাঘাটে দামি দামি গাড়ি চলছে, ওপর দিয়ে ছু করে চলে যাচ্ছে বুলেট ট্রেনগুলো। মানুষের মোবাইল ফোন এখন মানুষের চশমার আকারে চোখে পড়া, চোখের ইশারায় সবকিছু নিয়ন্ত্রণ করে। প্রযুক্তির এত উন্নতি আর এত বড় বড় বিল্ডিংয়ে ঘেরা পৃথিবীটা অদ্ভুত এক অনুভূতি দেয়। চোখে অদ্ভুত এক সানগ্লাস, হাতে চকচক করা ডায়মন্ডের চুড়ি, বাদামি রঙের কোকড়া চুল, টপস পরিহিত একটা মেয়ে বেবি স্ট্রাকচার ঠেলে ঠেলে হেঁটে যাচ্ছে। এটাই জাফার ভবিষ্যতের ভেরিয়েন্ট। আমরা দেখতে পাই বেবি স্ট্রেচারে আলিশা মুখে চুষনি দিয়ে ফ্যালফ্যাল করে তাকাচ্ছে চারপাশে। জাফার ভেরিয়েন্টের কণ্ঠে আমরা শুনতে পাই, আমি জাফা, আমি নিজের অধিকারের ব্যাপারে অনেক সচেতন। যেটা আমার সেটা আমি হাসিল করেই ছাড়ি। 300 বছর আগে থেকে হলেও আমার মেয়েকে আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তাকে ফিরিয়ে আনার উপায়ও খুঁজে নিয়েছি এবং ফিরিয়েও এনেছি। সবাই বলে আমার মেয়ে মারা গিয়েছে, কিন্তু আমি এটা মানি না। আমার মেয়ে জীবিত এবং সে আমার সাথে আছে এখন, তাই না আলিশা? এই বলে জাফার ভেরিয়েন্ট আলিশার দিকে তাকিয়ে হাসি দিল। হঠাৎ টুংটুং করে রিং বেজে উঠল। দেখা গেল ভেরিয়েন্টের চশমায় কল এসেছে, নাম এবং ছবি সহ ভাসছে। ভেরিয়েন্ট কল রিসিভ করে বলল, হ্যাঁ মাস্টার বলেন। হঠাৎ কল কেন? ওপাশ থেকে মাস্টার বলল, আগেই বলেছিলাম এতটা নিশ্চিত হইও না, বিপদ এখনো কাটেনি। ভেরিয়েন্ট থমকে দাঁড়াল আর বলল, কি হয়েছে খুলে বলেন। মাস্টার একটু রেগে বলল, খুলেই বসে আছে, আর কি বলবো? 2024 থেকে যে মেয়েটাকে নিয়ে আসছো তোমরা, তোমার কি মনে হয় সে আবার আসতে পারে না তার মেয়েকে ফিরিয়ে নিতে? ভেরিয়েন্ট কর্কশ গলায় বলল, জাস্ট শাট আপ। সে কিভাবে আসবে? আমি সব খবর নিয়ে এসেছি। ওই টাইমলাইনে ত্রিকালদর্শী মারা গিয়েছে, সে কোনোভাবেই ভবিষ্যতে আসতে পারবে না। মাস্টার বলল, তোমার কি এটাই মনে হয়? ভেরিয়েন্ট বলল, অবশ্যই, সে কোনোভাবেই টাইমলাইনে আসতে পারবে না। এই বলে জাফা থেমে গেল। চোখগুলো বড় বড় করে একটু ভয় ভয় কণ্ঠে জিজ্ঞাসা করল, মাস্টার আপনি কি তাই ভাবছেন যে আমি ভাবছি? মাস্টার বলল, আমি নিশ্চিত সে আসবে। ভেরিয়েন্ট বলল, তার মানে সে অতীতে যাবে ত্রিকালদর্শীর সাথে দেখা করার জন্য, আর তারপর? মাস্টার বলল, এতক্ষণে বুঝতে পেরেছ তাহলে? যেখানেই থাকো এই মুহূর্তে আলিশাকে নিয়ে আমার বাসায় চলে এসো, প্রস্তুতি নিতে হবে। ভেরিয়েন্ট রাগে গজগজ করতে করতে চোখের চশমাটা আছাড় মেরে ভেঙে ফেলল আর দাঁত কটমট করে বলতে লাগলো, আসতে দাও তাকে, ভবিষ্যতেই তার কবর রচিত হবে। আমার মেয়েকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দৃশ্য পরিবর্তন। সাল 2024। চাঁদনি একটা আইসক্রিম শপে বসে তার বান্ধবীদের গল্প শোনাচ্ছে। তারপর আমার মাঝে যখন জাফার অতীতের আত্মা ঢুকলো, তখন আমি তো একটুও ভয় পাইনি। মাওলানা ভয় পেয়ে গেছে, আমি উল্টো মাওলানাকে শান্ত দিলাম ভয় না পেতে। আর জাফাতে একটু হলেই প্যান্ট ভিজিয়ে ফেলতো ভয়। আমি ওকে সাহস দিলাম, কি আর করার, সাহসী হয়েও বিপদে পড়েছি, সব দায়িত্ব আমার উপর ছিল। বান্ধবীরা মনোযোগ দিয়ে চাঁদনির গল্প শুনছিল। এক বান্ধবী বলল, তারপর কি হলো? চাঁদনি বলল, তারপর আমি অতীতের জাফাকে আমার ভেতর থেকে এক টানে বের করে নিয়ে আসলাম। 2টা বন চটকানা মেরে ভূতনিকে তার টাইমলাইনে পাঠিয়ে দিলাম। মাওলানা তো আমার কাছে বায়াত হাতে চাইল, আমি না করে দিছি। এক বান্ধবী বলল, আরে ওই রসুন না কি নাম বললি, তার কি হলো? চাঁদনি বলল, আরে রসুন না বাল, রুশদি। ওই ব্যাটা কথার কি বলবো, আমার সাহসিকতা দেখে তো আমার উপর পুরো ফিদা। কত ভাবে যে আমাকে পটানোর চেষ্টা করছে, আমি পাত্তাই দিইনি। হতে পারে আমি সুন্দরী, তাই বলে অন্য কোনো একটা মেয়ের জামাইকে আমি বিএফ বানাবো না, এটা তো ফেয়ার না, তাই না বল তোরা? আমি ঠিক করেছি না? এই বলে চাঁদনি সবার মুখের দিকে তাকালো। সবাই একে অপরের দিকে তাকিয়ে না চাইতেই বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক করেছিস। বোঝা গেল চাঁদনি সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে, তার সাথে তাল না মিলালে আইসক্রিমের বিল দিবে না। চাঁদনি নিজের ওপর ফুল কনফিডেন্স নিয়ে হাসতে হাসতে বলল, রুশদি ব্যাটা তো চলে আসার সময় সে কি কান্না, আমাকে তো আসতেই দিবে না। পরে আমার ফোন নাম্বার চাই, আমি বললাম সরি, ফোন নাম্বার দিতে পারবো না। সে বলল প্লিজ, আমি বললাম না। সে বলল প্লিজ, আমি বললাম ওকে, কিন্তু সবসময় ফোন দিয়ে ডিস্টার্ব করা যাবে না। কিন্তু কে শুনে কার কথা? ফোনের ওপর ফোন দিতেই থাকে বেটা, এত জ্বালাতন করে। উফ, সুন্দরী আর সাহসী হয়ে যে কি মুসিবতে পড়েছি রে। বান্ধবীরা এবার একে অপরের মুখের দিকে তাকিয়ে হাসছে আর আইসক্রিম খাচ্ছে। এক বান্ধবী বিড়বিড় করে বলল, খালি আইসক্রিমের লোভে তোর এসব ঢপ শুনতেছি না, আইসক্রিমটা শেষ হতে দে। অবশেষে আইসক্রিম খাওয়া শেষে চাঁদনি যখন বিল চুকিয়ে বান্ধবীদের দিকে তাকালো,
তখন দেখলো সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। চাঁদনি আমতা আমতা করে বলল, দোস্ত তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? এক বান্ধবী বলল, হাল আর বইন, তুই এতক্ষণ যে বকবক করলি তার মাঝে কয় % সত্যি ছিল বলতো? চাঁদনি বলল, তোদের কসম সব সত্যি ছিল, বিশ্বাস কর। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই চাঁদনির গাল লাল হয়ে আছে। বান্ধবীরা এক এক করে সবাই বন চটকানা দিয়ে গেছে। চাঁদনি মুখ ফুলিয়ে বসে আছে আর বিড়বিড় করে বলছে, ঢপটা একটু বেশি হয়ে গেছিল মনে হয়, ফকিরগুলোর আইসক্রিম খাওয়ালাম ফাও ফাও ধুর। তখনই চাঁদনির ফোন বেজে উঠল। ফোন বের করে দেখলো জাফা কল করেছে। একটু অবাক হয়ে বলল, এই জমজ আবার কেন ফোন করলো? আবার কি হয়েছে? ফোন রিসিভ করে বলল, হ্যালো, হ্যাঁ বল, আবার কি হয়েছে? দৃশ্য পরিবর্তন। ফাল্গুনি চেয়ারে বসে ফল ফ্রুটস ঠুসছে মুখে। সাইফান বেডে শুয়ে তাকিয়ে দেখছে আর বলছে, এই মায়ে এত খায় কেমনে? মুখ ব্যথা করে না? পেটের ভেতর কি কুমির ঢুকেছে নাকি? ফাল্গুনি সাইফানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কিরে তোরে না বলছি নজর দিবি না? শোন, খাওয়ান লাউনে আমার পুরো কন্যা রাশি, তাই তো অবাক হওয়ার কিছু নেই। সাইফান বলল, কাঁঠাল আপু তোমার জামা অনেক লাকি হবে, কারণ রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না। ওইদিকে রাগ করবে, ওইদিকে খাওয়ানোর সময় হয়ে যাবে। ফাল্গুনি হাসতে হাসতে বলল, আমার কি মনে জানিস, আমার জামাই অনেক ভুলো মনে হবে, কারণ সে পয়দা হতেই ভুলে গেছে। সাইফান বলল, আরে ধুর, চেকবেগের মতো মেয়েরাই জামাই পেয়ে যাচ্ছে আজকাল, আর তুমি তো মার্শাল্লাহ ক্যাটরিনা কাইফের বিচি। ফাল্গুনি ধমক দিয়ে বলল, চুপ কর ফাজিল, শোন আমার কখনো বিয়ে হবে না, বুঝলি? সাইফান বলল, কেন? তোমার এটা মনে হলো কেন? ফাল্গুনি বলল, আমি তো এত খাই, এত বাচ্চামো করি, এখন ওয়াশরুমে আম্মুকে নিয়ে যাই, আমাকে কে বিয়ে করবে বল? সাইফান কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে করে বলল, আমি তোমাকে বিয়ে করব। ফাল্গুনি তরমুজ খাচ্ছিল, এটা শুনে গলায় উঠে গেল তরমুজ। কাশতে কাশতে মাথা থাপড়াতে থাপড়াতে বলল, কি বললি তুই? সাইফান কিছু বলার আগেই ফাল্গুনির ফোন বেজে উঠল। দেখা গেল জাফা কল করেছে। ফাল্গুনি আর চোখে সাইফানের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে বলল, কিরে কখন আসবে তোরা, আর কতক্ষণ? জাফা জিজ্ঞাসা করলো ওপাশ থেকে, সাইফানের কি অবস্থা এখন? ফাল্গুনি সাইফানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভালো আছে, খুব ভালো আছে। সাইফান ভয় কাঁপছে, না জানি এটা জাফাকে বলে দেয় ফাল্গুনি। জাফা জিজ্ঞাসা করলো, আজকে সন্ধ্যায় সাইফানকে নিয়ে চলে আসিস মাওলানার বাসায়, সাইফান চিনে, ও তোকে নিয়ে আসবে, একটা কাজ করতে হবে তোকে। ফাল্গুনি বলল, কি কাজ? দৃশ্য পরিবর্তন। দেখা গেল চাঁদনি দাঁড়িয়ে আছে জাফা এবং রুশদির সামনে। মাওলানা চেয়ারে বসে এক মনে পাঞ্চে বুঝছে। জাফা বলল, আমি আর রুশদি 1999-তে যাব ত্রিকালদর্শীর সাথে সাক্ষাৎ করতে। সেখান থেকে সুদূর ভবিষ্যতে যেতে হবে এই ত্রিকালদর্শীর সাহায্য নিয়ে। এই জার্নিটা একটু আলাদা এবং বিপজ্জনক হবে, তাই আমাদের দুজনের জন্য দরকার হবে দুইজন হোস্ট, যারা বর্তমান টাইমলাইনে আমাদের শরীরের সাথে যুক্ত থাকবে। আমরা যদি না ফিরি তাহলে তারা দুজনও মারা যাবে। পুরোটা শুনে চাঁদনি একটু ভাবুক ভঙ্গিতে বলল, তার মানে তোমাদের দরকার দুইটা সাহসী গাধা, যারা তাদের জীবন ঝুঁকিতে ফেলবে। কিন্তু আমাকে কেন ডেকেছ? আমার কাজ কি? মাওলানা জাফা এবং রুশদি এক দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে রইল। চাঁদনি একটু থতমত খেয়ে জিজ্ঞাসা করলো, তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? জাফা বলল, তুই তো অনেক সাহসী। চাঁদনি বলল, কিন্তু আমি তো গাধা না। রুশদি বলল, গাধা তো। চাঁদনি বিড়বিড় করে বলল, সাহসী হয়ে কিছু মুসিবতে পড়েছি রে, কিন্তু আমি তো একজন, তোমাদের তো দরকার দুইজন। এর মাঝেই ফাল্গুনি আর সাইফান চলে আসলো। এই তো চলে এসেছে 2 নম্বর সাহসী গাধা উর্ফে কাঁঠাল। সাইফান দ্রুত পায়ে হেঁটে এসে জাফাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। জাফা সাইফানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, কিচ্ছু হয়নি, সব ঠিক করে ফেলবো, শান্ত হয়ে যা। সাইফান বলল, দি ভাই, আমি আলিশাকে রক্ষা করতে পারিনি, মাফ করে দে আমাকে। জাফা সাইফানের চোখের পানি মুছে দিয়ে বলল, তুই নিজেকে প্রায় মেরে ফেলেছিলি আলিশাকে রক্ষা করতে গিয়ে, এর চেয়ে বেশি আর কি চাই আমার ভাইয়ের কাছে? নিজেকে দোষী করিস না, এখন শান্ত হ। ফাল্গুনি বলল, এখানে তো দেখছি দুইজন দুই জাফা, এক রুশদি আর একজন মাওলানা, আমার কাজ কি এখানে? জাফা বলল, সব বুঝে বলছি, চল। দৃশ্য পরিবর্তন। 1999 সাল চলছে। ইব্রাহিম, ইব্রাহিম কোথায় তুই? চল, এক জায়গায় যেতে হবে। ইব্রাহিম দৌড়ে এসে ত্রিকালদর্শীর উপর ঝাঁপিয়ে পড়ল। ত্রিকালদর্শী কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, আস্তে, তোর গাড়ি তো পুরো ব্রেক ফেল। ইব্রাহিম হাসতে হাসতে ত্রিকালদর্শীর হাতে থাপ্পড় মেরে বলল, তুমি ডাকলে আমার হুঁশ থাকে না, আমি নিজেকে হারিয়ে ফেলি, ইচ্ছে করে পাখি হয়ে উড়ে এসে তোমার কাঁধে বসে পড়ি, আর তুমি আমার ডানা ধরে আমায় আদর করে দিবে। ত্রিকালদর্শী ধমক দিয়ে বলল, চুপ কর মিডিয়াম, তোর কথা শুনে আমার পুরো লুজ মোশন হয়ে যাচ্ছে, এখন চল, এক জায়গায় যেতে হবে। এই বলে ইব্রাহিমকে নিয়ে ত্রিকালদর্শী তার সাদা রঙের গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে থামলা একটা নীল পানির ঝিলের পাড়ে। গাড়ি থেকে নেমে ইব্রাহিম লাফাতে লাফাতে হাতগুলো নাচে বলল, ওয়াও, এত সুন্দর ঝিল, কি সুন্দর নীল পানি, ইচ্ছে করছে জামা কাপড় খুলে এখানে নেমে পড়ি।
ত্রিকালদর্শী বলল, থাম, তোকে এখানে গোসল করতে নিয়ে আসিনি রে। আর এই পৃথিবীর সবচেয়ে বড় ধোঁকা হচ্ছে চোখের ধোঁকা। মানুষ তার বাহ্যিক চোখ দিয়ে যা দেখবে তা সবসময় সত্যি হয় না, দেখতে চাস? এই বলে ত্রিকালদর্শী কিছু একটা পরে হাত ঘুরিয়ে পুরো দৃশ্যটাই পাল্টে দিল। এতক্ষণ যেটাকে নীল রঙের পানির ঝিল মনে হচ্ছিল, এখন সেটা সম্পূর্ণ রক্তের হ্রদ, লাল টকটকে রক্তে ভরপুর পুরো ঝিল। ইব্রাহিম ভয় পেয়ে বলল, হায় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? ত্রিকালদর্শী বলল, এখানে এমন একটা শয়তান থাকে যে দৃষ্টিভ্রম জাদুতে খুব পারদর্শী। সেই জায়গাটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে। মানুষ চোখের ধোকায় পড়ে এই ঝিলে গোসল করতে নামে, কিন্তু আর কখন উঠে আসে না, ওই শয়তানের শিকার হয়ে যায়। ইব্রাহিম বলল, তাহলে আমরা এখানে কেন এসেছি? চলো আমরা চলে যাই, আমাদের এখানে কোনো কাজ নেই। ত্রিকালদর্শী বলল, গত কয়েকদিন ধরে আমার কাছে যতগুলো কেস এসেছে তার বেশিরভাগই ছিল এই ঝিল কেন্দ্রিক। এখানে আসলে নাকি মানুষ গায়েব হয়ে যায়, তাই সচক্ষে দেখতে এলাম। ইব্রাহিম বলল, তা এখন তুমি কি করতে যাচ্ছ? ত্রিকালদর্শী বলল, আমি ওই শয়তানকে ধরবো এখন টোপ ফেলে। ইব্রাহিম আশেপাশে তাকিয়ে বলল, কিন্তু টোপ তো আনিনি সাথে। ত্রিকালদর্শী এক ধাক্কা ইব্রাহিমকে পানিতে ফেলে দিয়ে বলল, তো কেনেছে কি নাচ দেখাতে এখানে? ইব্রাহিম পানিতে পড়ে মেয়েদের মতো ঢং করে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, ইউ চিট, তুমি আমাকে টোপ বানিয়েছো, আই হেট ইউ, ও মাই গড, প্লিজ হেল্প। ত্রিকালদর্শী হাসতে লাগলো। তখনই খেয়াল করল ইব্রাহিম থেকে একটু দূরে পানিতে বুলবুলা উঠছে। ত্রিকালদর্শী একটা শয়তানে হাসিতে বলল, এই তো চলে এসেছে। ধীরে ধীরে পুরো ঝিলের পানি লাল রং ধারণ করতে শুরু করলো। ইব্রাহিম ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে আসতে লাগলো, কিন্তু হঠাৎ করেই পানি নিচ থেকে কিছু একটা ইব্রাহিমের পা চেপে ধরল। ইব্রাহিম চিৎকার করে বলতে লাগলো, ত্রিকাল, কে আমার পা টেনে ধরেছে? এই ছাড় ছাড় আমার পা, ত্রিকালদর্শী বাঁচা আমাকে। এবার ত্রিকালদর্শী চোখ বন্ধ করে কয়েকটা শক্তিশালী মন্ত্র পড়ে হাত বাড়িয়ে দিয়ে অদৃশ্য এক টানে ইব্রাহিমকে উপরে তুলে নিয়ে আসলো। দেখা গেল একটা বড় সাইজের শিং মাছ ইব্রাহিমের পা কামড়ে ধরে আছে। ত্রিকালদর্শী খপ করে শিং মাছটাকে ধরে চোখের সামনে এনে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। শিং মাছটা ছটফট করছে। ত্রিকালদর্শী বলল, তাহলে মাছের রূপ ধরে আছিস, নিজের রূপে ফিরে আয়। এই বলে মাছটাকে ছুঁড়ে ফেলে দিল পানিতে। কিছুক্ষণ পর পানি থেকে উঠে আসতে লাগলো অত্যন্ত সুন্দর সুদর্শন এক যুবক। ত্রিকালদর্শী বলল, লুকটা ভালোই নিয়েছিস, নিশ্চয়ই চেহারা আর কাউকে শিকার বানিয়েছিলি। শয়তানটা একটু হেসে বলল, ত্রিকালদর্শী, তোমার উচিত হয়নি আমাকে বিরক্ত করা, ওইদিকে তোমার মেহমান প্রায় চলে আসলো যে। ত্রিকালদর্শী বলল, তুই যে দেখছি আমার ব্যাপারে ভালোই খবর রাখিস। শয়তানটা হু হু করে হাসি দিয়ে বলল, এই যাত্রায় নিজেকে প্রমাণ করতে পারবি তো নাকি ধ্বংস হয়ে যাবি? সবাই মাওলানার কথা মনোযোগ দিয়ে শুনছে। এটা যদি শুধু অতীতে যাওয়ার কথা হতো তাহলে তাদের কোনো হোস্ট দরকার হতো না। যেহেতু তোরা অতীত থেকে ভবিষ্যতে যাবি, তাই দুজনের জন্য দুজন হোস্ট দরকার। সেই হিসেবে চাঁদনি আর ফাল্গুনি তোদের হোস্ট। জাফর রুশদির দেহে আত্মা থাকবে না, তাই তাদের দেহ সম্পূর্ণ নিস্তেজ হবে, কিন্তু চাঁদনি আর ফাল্গুনি সম্পূর্ণ হুঁশে থাকবে। চাঁদনির কাজ হবে রুশদির হাত শক্ত করে ধরে রাখা, আর ফাল্গুনির কাজ হবে জাফার হাত ধরে রাখা। মনে রাখবি, যতক্ষণ না জাফর রুশদির আত্মা তাদের কাজ শেষ করে দেহ ফিরে না আসে, ততক্ষণ হাত ছাড়া যাবে না কোনোভাবেই। হাত ছেড়ে দিল ওরা বিপদে পড়বে। বোঝা গিয়েছে নাকি আরো বোঝাবো? চাঁদনি উঠে হাত উঠালো। মাওলানা বলল, আবার কি? চাঁদনি বলল, সবই বুঝলাম, কিন্তু এর মাঝে যদি আমার শরীরের এমন জায়গায় চুলকায় যেখানে শুধু ওই হাতই পৌঁছাবে যেটা রুশদির হাত ধরে আছে, তাহলে কি করব? মাওলানা বিরক্ত হয়ে বলল, আরে ঘোচু, রুশদি তুই বোঝাও রে। রুশদি বলল, আমি কি বোঝাবো? গোসল না করলে তো চুলকাবেই। চাঁদনি বলে, এক্সকিউজ মি, আমি রোজ গোসল করি 2 ঘন্টা লাগিয়ে। রুশদি বলে, এত ময়লা শরীরে? তুই গোসল করলে তো সেই রঙে বদলে যায়। চাঁদনি বলল, কিসের? রুশদি বলল, সাবানের। এর মাঝে ফাল্গুনি হাত উঠালো। জাফা কপালে থাপ্পড় মেরে বলল, তোর আবার কি? ফাল্গুনি বলল, যদি কাজ চলাকালীন আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তাহলে কি করব? জাফা বলল, কাঁঠাল, তুই খাওন কমিয়ে দে, খাওয়া খাওয়া করে তোর মাথাটা যাচ্ছে পুরা। একটা কথা মন দিয়ে শোনো সবাই, যার চুলকানোর দরকার, যার ওয়াশরুমে যাওয়ার দরকার, আগেই সেরে ফেলো, আমাদের হাতে বেশি সময় নেই। দৃশ্য পরিবর্তন। 2324 সাল। মাস্টার কিছু একটা করতে হবে, কোনোভাবেই তাকে আমরা টাইমলাইনে আসতে দেওয়া যাবে না। অনেক সাধনা করে আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, আর কোনো ভুল আমি চাই না। জাফর ভবিষ্যতের ভেরিয়েন্টের কথা শুনে মাস্টার সোফা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে দেখা গেল এটা অনেক উঁচু বিল্ডিং, প্রায় 50 তালা। তারা এখন দাঁড়িয়ে আছে সবচেয়ে উপরের তালায়। নীল গ্লাসের উপর মাস্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভেবে বলল, তার এখানে আসাটা আমরা আটকাতে পারবো না, কিন্তু সেখান থেকে ফিরে যেতে পারবে কিনা সেটা আমাদের উপর ডিপেন্ড করে। আমাদের যা যা করতে হবে এখানেই করতে হবে, যাতে তার অস্তিত্বই টাইমলাইনে হারিয়ে যায়।
জাফার ভেরিয়েন্ট মাথা নাড়িয়ে বলল, না মাস্টার না, আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। তাকে এতটা দুর্বল আর বোকা ভেব না। সে অতীতে গিয়ে আমার ভেরিয়েন্টের নাক ফাটিয়ে এসেছে। আমি তাকে এখানে আসতে দিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। ডু সামথিং মাস্টার। মাস্টার বলল, এক কাজ করতে পারি, তোমার জন্য কড়া করে এক কাপ কফি বানিয়ে দিতে পারি এই মুহূর্তে। জাফার ভেরিয়েন্ট একটু রেগে বলল, আর কিডিং? মাস্টার বলল, কিডিং? এই সব কিছু তো মজা চলছে ভাই, আমরা সময়ের সাথে খেলা করছি, এর চেয়ে বড় কিডিং আর কি হতে পারে? তুমি প্রথমে অতীতে গিয়েছো, তারপর আবার অতীতে গিয়েছো। ভেরিয়েন্ট তেরে এসে মাস্টারের মুখ চেপে ধরে বলল, বলেছিলাম এগুলো ভুলে যাও, এখন যা হতে চলেছে তা নিয়ে ভাবো, কি করতে পারি আমরা? মাস্টার ভেরিয়েন্টের হাত সরিয়ে বলল, আমি তাই বলবো যেটা আগে বলেছি, তাকে আগে আসতে দাও, তারপর দেখব কি করা যায়। ভেরিয়েন্ট হতাশ হয়ে গিয়ে সোফায় বসে পড়ল ঠাস করে। তারপর মুখমণ্ডল মুছতে মুছতে বলল, তাহলে এই মুহূর্তে এক কাপ কফি খাওয়া যাক। মাস্টার একটু হেসে বলল, গাধা, সে পানিই খায়, তবে ঘোলা করে। এই বলে হাতে চুটকি বাজাতেই সাদা রঙের একটা ছোট রোবট ক্রিং ক্রিং শব্দ করে চলে এলো। তার হাতে কফির মগ। ভেরিয়েন্টের হাতে কফির মগটা দিয়ে রোবোটিক কণ্ঠে বলল, আর কি চাই, আর কি চাই? ভেরিয়েন্ট রোবটের মাথায় টাপলি মেরে বলল, যা এখান থেকে, বিরক্ত করিস না। রোবট যেতে যেতে বলতে লাগলো, ফাক ইউ, ফাক ইউ। কফি ভেরিয়েন্টের মাথার উপর উঠে গেল। ফ্রুত করে মুখ থেকে কফি বের করে দিয়ে বলল, ওরে এটা কে শিখাইছে? মাস্টার হাসতে হাসতে বলল, আমি শিখাইছি। গালাগাল করে নিজে কেন পাপ কামাবো, তাই ওকে গালি শিখিয়ে দিয়েছি। কারোর উপর রাগ উঠলে ওরে দিয়ে গালি দিয়াই। ভেরিয়েন্ট রেগে বলল, এসব ফালতু কাজ বাদ দিয়ে অতীতের মেহমানকে কিভাবে স্বাগত জানাবো তা নিয়ে ভাবো। এই বলে জাফা হনহন করে হেঁটে চলে গেল। সামনে ছিল ওই রোবটটা। এক লাথি দিয়ে রোবটটাকে ফেলে দিয়ে বলল, ফাক ইউ টু বিচ। দৃশ্য পরিবর্তন। ফাল্গুনি আর সাইফান একসাথে আছে। সাইফান মাথা নিচু করে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ফাল্গুনি বলল, কিরে, হাসপাতালে ওই যে কথাটা বললি সেটা কি সিরিয়াসলি বলেছিলি? সাইফান আমতামতো করে বলল, না মানে হ্যাঁ, না হ্যাঁ। ফাল্গুনি ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল, কি মানে মানে করছিস? যা জিজ্ঞাসা করছিস সোজা সাপটা উত্তর দে। ওই কথাটা কি সিরিয়াসলি বলেছিলি? সাইফান বলল, সোজা সাপটা। ফাল্গুনি রেগে গিয়ে বলল, আমি এখনই জাফাকে বলে দিচ্ছি, দাঁড়া। এই বলে ফাল্গুনি চলে যেতে নিলে পেছন থেকে সাইফান হাত ধরে নিল খপ করে। ফাল্গুনি থেমে গিয়ে ধীরে ধীরে সাইফানের দিকে তাকালে সাইফান ভয় ভয় বলল, হ্যাঁ সিরিয়াসলি বলেছিলাম। সত্যি বলতে তোমাকে আমি সেই ছোটবেলা থেকে পছন্দ করি। কখনো বলার সাহস হয়নি, আর আমি বলতেও চাইনি। সারা জীবন নিজের মনেই রাখতে চেয়েছিলাম এই ফিলিংসটা, কিন্তু তখন কিভাবে যেন মুখ ফুসকে বলে ফেললাম জানি না। সাইফানের কথা শুনে ফাল্গুনি হ্যাং হয়ে গেল। কি বলবে কিছু বুঝতে পারল না। আস্ত করে বলল, আমি তোর সিনিয়র, সেটা মনে আছে তোর? সাইফান বলল, বয়স একটা মাত্র সংখ্যা, এসব নিয়ে আমি ভাবি না। আর তোমাকে বিয়ে করলে আমার একটা ফায়দা আছে। ফাল্গুনি বলল, সেটা কি? সাইফান একটু হেসে বলল, বিয়ের পর বউর হাতে মার খাওয়ার পর বেশি লজ্জা পাবো না, কারণ এই বলে সান্ত্বনা দিব যে গুরুজন একটু আধটু শাসন করতেই পারে। ফাল্গুনি মুচকে এসে বলল, আর জাফা, ওকে কিভাবে বলবি? সাইফান কিছু একটা বলবে তার আগেই জাফা দূর থেকে ডাক দিল, কিরে, তোরা দুজন কি প্ল্যান করছিস ওখানে দাঁড়িয়ে? ফাল্গুনি চমকে গেল। তোতলানো কণ্ঠে কিছু বলার চেষ্টা করলো, তার আগেই সাইফান পরিস্থিতি সামনে নিয়ে বলল, কাঁঠাল চুরি করার প্ল্যান করছি দি ভাই। ফাল্গুনি সাইফানের হাতে থাপ্পড় দিল। জাফা হাসতে হাসতে বলল, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, মাওলানা সাহেব ডাকছে সবাইকে, ভেতরে আয়। দেখা গেল দুইটা কফিনের মতো বক্স রাখা হয়েছে ঘরের মেঝেতে। তবে এগুলো সাধারণ কফিনের চেয়ে বড়। দুজন মানুষ একসাথে অবস্থান করতে পারবে অনায়াসেই। মাথার দিক সাদা রঙের ক্রস এবং পায়ের দিকে কালো রঙের ক্রস অঙ্কন করা। সামনে দাঁড়িয়ে আছে চারজন, জাফা, রুশদি, চাঁদনি, ফাল্গুনি। মাওলানা এবং সাইফান দাঁড়িয়ে আছে একটু দূরে। মাওলানা বলল, বাম দিকের কফিনে শুয়ে পড় জাফার, ফাল্গুনি। ডান দিকের কফিনে চাঁদনি আর রুশদি। একজন ডান হাতের সাথে বাম হাত শক্ত করে ধরে ফেল, তারপর চোখ বন্ধ করে নিজের মন শান্ত করে 1999 সালে হারিয়ে যা। মাওলানার কথা মতো যে যার কফিনে শুয়ে পড়ল, হাতে হাত রেখে চেপে ধরল শক্ত করে। রুশদি চাঁদনিকে বলল, চুলকালে সাইফানকে বলিস চুলকে দিতে, তবু হাত ছেড়ে দিস না বইন। স্যার বলল, হ্যাঁ আমি খুব ভালো চুলকাতে পারি। চাঁদনি বলল, চুপ কর, এসব বাদ দিয়ে তাড়াতাড়ি ফিরে এসো, আমার ভয় ভয় করছে। রুশদি আর চোখে তাকালে চাঁদনির বাঙ্গির মতো হাসিতে বলল, আইলা, আমি তো সাহসী, কিসের ভয়? আমি কোনো ভয় পাচ্ছি না, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ পরে আইসো। ফাল্গুনি বলল, না, বেশি ধরে হলে আমার আবার খিদে পেয়ে যেতে পারে, প্লিজ দেরি করিস না। জাফা বলল, মনে কর আজকে তুই রোজা রেখেছিস, খাওন ভুলে যা। ফাল্গুনি সাইফানের দিকে তাকিয়ে সুন্দর করে এসে বলল, আমার ইফতার রেডি রাখিস ছোট।
জাফা আর চোখে ফাল্গুনিয়া সাইফানের দিকে তাকিয়ে দেখল দুজন মুচকে মুচকে হাসছে। কিছু একটা আন্দাজ করতে পারল। মাওলানা বলল, তাহলে শুরু করা যাক। চোখ বন্ধ করে ফেল সবাই। আমি বলার আগ পর্যন্ত চোখ খোলা যাবে না। সবাই চোখ বন্ধ করলো। দুই কফিনের দুই মাথায় মাওলানা আর সাইফান দাঁড়িয়ে আছে। সাইফানকে কি করতে হবে মাওলানা শিখিয়ে দিয়েছে। সাইফান অনুভব করতে পারল এই ঘরে আমরা ব্যতীত আরও কয়েকজনের উপস্থিত আছে। তাদের নিঃশ্বাস শোনা যাচ্ছে। একটু ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে মাওলানা শিখিয়ে দেয় দোয়া পড়তে লাগলো। মাওলানা হাত উঁচু করে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। দেখা গেল মাওলানার সাথে তাল মিলিয়ে আরও কয়েকটা অদৃশ্য কণ্ঠ মন্ত্রোচ্চারণ করছে। এভাবে কিছুক্ষণ চলার পর জাফর রুশদি অনুভব করল চারপাশ কাঁপতে শুরু করছে। মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে। বড্ড ইচ্ছে করছে চোখ খুলে দেখার কি হচ্ছে, কিন্তু মাওলানার নিষেধ আছে বলে কেউ চোখ খুলল না। হঠাৎ মনে হলো হাওয়ায় ভেসে যাচ্ছে দুজন। চাঁদনি আর ফাল্গুনি অনুভব করলো জাফর রুশদি একদম শক্ত পাথরের মতো হয়ে গিয়েছে। তাদের আত্মা শরীর ত্যাগ করছে। দৃশ্য পরিবর্তন। 1999 সাল। দেখা গেল ত্রিকালদর্শী সেই শয়তানকে বন্দি করে অভিশপ্ত ঝিলটা মুক্ত করেছে। এখন ঝিলের পানি সম্পূর্ণ সাধারণ আর চারপাশের পরিবেশও স্বাভাবিক। শয়তানকে বন্দি করা কাছের বোতলটা ইব্রাহিমের হাতে বলল, সাবধানে রাখ, এটা ভেঙে গেলে সবার আগে তোকে মারবে সে। ইব্রাহিম হাত নাচতে নাচতে বলল, হায় আল্লাহ, আমাকে কেন মারবে? আমি কি করেছি তাকে? উফ, খালি ভয় দেখাও তুমি। ত্রিকালদর্শী গাড়িতে উঠে বসতে বসতে বলল, কারণ তোকে টোপ বানিয়ে তাকে ধরেছি আমি, আর আমার কিছু করার ক্ষমতাও নেই, তাই তোকেই মারবে ও যদি মুক্তি পায়। ইব্রাহিম গাড়ির সিট বেল্ট বেঁধে বোতলটা সাবধানে রেখে বলল, দুর্বলদের ওপর সবাই শক্তি খাটাতে চায়, মানুষ হোক বা শয়তান। ত্রিকালদর্শী বলল, পৃথিবীটাই এই নিয়মেই চলছে, বুঝেছিস? ক্ষমতাবানদের সামনে আমাদের রাগ থাকে মনে, আর দুর্বলদের সামনে আমাদের রাগ থাকে মাথায়। এই জন্যই আমার বাবা বলতো, দুর্বলদের ইজ্জত করা শুরু করে দাও, আল্লাহ ক্ষমতাবানদের দিয়ে তোমাকে ইজ্জত করাবে। ইব্রাহিম বলল, তোমার বাবা ঠিকই বলেছে, কিন্তু তুমি গাড়ি এত স্পিডে ড্রাইভ করছো কেন? ও মাই গড, প্লিজ আস্তে চালাও। ত্রিকালদর্শী বলল, আমাদের মেহমান প্রায় চলে এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। ত্রিকালদর্শী বিদ্যুৎ বেগে গিয়ে ইব্রাহিমের হাত ধরে টান দিয়ে পেছনে নিয়ে এলো। ধোয়ার মতো উঠতে থাকা শয়তানকে গোল বানিয়ে হাতের মুঠে এনে ছুঁড়ে মারল রুশদির দিকে। শয়তানটা সোজা রুশদির মাঝে প্রবেশ করল। রুশদির চোখগুলো সাদা হয়ে গেল, হাত পা বাঁকা হয়ে হাওয়ায় ভাসতে লাগলো চিৎকার করে। জাফা বলল, সাহায্য করার আগে ভেবে চিন্তে হ্যাঁ বলতে হয় রে পাগল, প্লিজ ওকে ঠিক করে দিন ত্রিকালদর্শী। ত্রিকালদর্শী একটু হেসে বলল, দেখা যাক কতক্ষণ টিকে থাকতে পারে, ভবিষ্যতে গিয়ে টিকতে পারবে কিনা সেটাও প্রমাণ হয়ে যাবে। এটা বলতে না বলতেই রুশদি বিদ্যুৎ বেগে এসে ত্রিকালদর্শীকে এক ঘুষি মেরে ফেলে দিল। ত্রিকালদর্শী উঠে রাগে গড়গড় করতে করতে বলল, তুই আমাকে মেরেছিস, তোর সাহস তো কম না, এবার দেখ তোর সাথে আমি কি করি। রুশদি কিছুটা হলেও হুঁশে ছিল, তাই বলতে লাগলো, বিশ্বাস করো আমি মারিনি, আমার ভিতরে কি যেন হচ্ছে। কি করেছ আমার সাথে? এটা বলতে না বলতে আবার গিয়ে ত্রিকালদর্শীকে ঘুষি মারল। রুশদি নিজের হাত পকেটে ঢুকিয়ে নিয়ে বলল, এটাও আমি করিনি। ত্রিকালদর্শী রেগে রুশদিকে একসাথে কয়েকটা মেরে দিল চাইনিজদের মতো কুংফু কারাতে। রুশদির চোখের দিকে কালো সার্কেল হয়ে গেল মায়ের পর। এরপর কিছু একটা পরে রুশদির ভেতরে থাকা শয়তানকে রুশদির শার্টের সাথে টান দিয়ে বের করে নিয়ে আসলো। রুশদি খালি গায়ে নিজের হাত দিয়ে শরীর ঢেকে বলল, ল্যাংটা করে দিয়েছে আমাকে। ত্রিকালদর্শী পকেট থেকে দিশলাইটা বের করে রুশদির শার্টে আগুন লাগিয়ে দিল। শয়তানের চিৎকার ভেসে আসলো। জাফা দূরে দাঁড়িয়ে একা একাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রুশদিকে খালি গায়ে দেখে ইব্রাহিম ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলল, ওয়াও, কি হ্যান্ডসাম লাগছে চিকনাকে। এই বলে সে রুশদির গায়ে হাত বোলাতে লাগলো। রুশদি ধমক দিয়ে ইব্রাহিমের হাত ছিটকা মেরে সরিয়ে বলল, সর যা, লেডিসের আন্ডা, আমি ওরকম না। তখনই জাফা এগিয়ে এসে ইব্রাহিমকে ভালো করে দেখে বলল, রুশদি তাকে চিনতে পারিনি। রুশদি বলল, না চেনার কি আছে, মিডল লিঙ্গের মানুষ। জাফা বলল, আরে ধুর, আমি সেটা বলিনি, ভালো করে দেখো, এটাই সেই পাগলটা যার কাছ থেকে আমরা ত্রিকালদর্শীর খোঁজ পেয়েছিলাম। রুশদি ভালো করে লক্ষ্য করে কিছু বলতে নিলে ত্রিকালদর্শী এসে থামিয়ে দিয়ে বলল, ভবিষ্যতে কি দেখে এসেছ সেটা এখানে বলার দরকার নেই, চলো এখন বাসায় গিয়ে বাকি কথা বলা যাক। রুশদি বলল, আমি কি এভাবেই যাব খালি গায়ে? ইব্রাহিম তার জামা খুলতে খুলতে বলল, তুমি আমারটা নাও চিকনা, তোমাকে এভাবে দেখে আমি ঠিক থাকতে পারছি না। রুশদি তাড়াতাড়ি বলল, থাকবই, তো জামা আমার লাগবে না, আমি এভাবেই যাব। জাফা এবং ত্রিকালদর্শী হাসতে হাসতে গাড়িতে উঠে বসলো। পেছনের সিটে পাশাপাশি বসল ইব্রাহিম আর রুশদি।
ইব্রাহিম আর চোখে বারবার রুশদির দিকে তাকাচ্ছে। রুশদি বিরক্ত ইব্রাহিমের মাথা ধরে ঘুরিয়ে দিয়ে বলল, বাইরের দিকে দেখ বইন। দৃশ্য পরিবর্তন। মাওলানা ধাপ করে চোখ খুলে মন্ত্র থামিয়ে আশেপাশে তাকিয়ে বলল, কে একজন আসছে। সাইফান বলল, মানে কে আসছে? মাওলানা বলল, যাই কিছু হয়ে যাক, ঘর থেকে বের হইবি না, আর ওদের হাত ছাড়বি না, আমি দেখছি বাইরে। এই বলে মাওলানা দরজা বন্ধ করে বাইরে চলে গেল তাড়াহুড়া করে। আমি আমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারি। প্রথমে অতীত থেকে আমার ভেরিয়েন্ট আসলো আলিশাকে নিতে। তার প্রতি এতটাই মনোযোগ দিয়েছিলাম যে ভবিষ্যৎ থেকেও কেউ আসতে পারে মাথায় আসেনি। ফলাফল ভবিষ্যতের ভেরিয়েন্ট আমাদের ফাঁকি দিয়ে আলিশাকে নিয়ে গেল। আমি চাই আপনি আমাদের সাহায্য করেন ভবিষ্যতে গিয়ে আলিশাকে ফিরিয়ে আনার ব্যাপারে। দেখা গেল জাফা এই কথাগুলো বলছিল, ছাদ বাগানে গোল হয়ে 3 জন চেয়ারে বসে আছে, ত্রিকালদর্শী, রুশদি এবং জাফা। জাফার কথা শুনে ত্রিকালদর্শী একটা নিঃশ্বাস ছেড়ে বলল, সাহায্য করতে চাই বলেই তো তোমাদেরকে ভবিষ্যৎ থেকে ডেকে আনলাম। তবে আমার মনে হয় তোমরা কিছু লুকোচ্ছ আমার কাছে। কিছু তো একটা মিসিং যা আমি দেখতে পাচ্ছি না। রুশদি বলল, তেমন কিছু না ত্রিকালদর্শী, আমরা কেন তোমার কাছে কিছু লুকাতে যাব? আমরা শুধু আমাদের মেয়েকে ফিরিয়ে আনতে চাই, তাই না জাফা? জাফা একটু অন্যমনস্ক ছিল। রুশদির কথায় থতমত খেয়ে তোতলানো কণ্ঠে বলল, হ্যাঁ এটাই, আমরা কিছু গোপন করছি না, আর আপনি তো অতীত থেকে ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু অবগত, কিভাবে আমরা কিছু গোপন করতে পারি? ত্রিকালদর্শী একটু হেসে বলল, সর্বোপরি আমিও একজন মানুষ, আমার দৃষ্টি থেকে অনেক কিছু আড়াল হয়ে যায়, হয়তো দেখার চেষ্টা করি না সেগুলো। কিন্তু জাফা জিজ্ঞাসা করল, কিন্তু? ত্রিকালদর্শী চেয়ার থেকে উঠে জাফার চোখে চোখ রেখে বলল, আমি তোমার ভবিষ্যৎ বা অতীত কিছুই দেখতে পাচ্ছি না। রুশদির জন্ম থেকে মৃত্যু সবকিছু আমার চোখে ভাসলেও তোমার সবকিছু কেমন ঝাপসা যেন। হতে পারে এটা আমার চোখের ভ্রম, তাই আগে জিজ্ঞাসা করে নিলাম কিছু গোপন করছো কিনা। জাফা বলল, আমি জানি না আমার বেলা এমন কেন হচ্ছে, তবে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার কাছে যা প্রকাশ করেছি তার বাইরে আর কিছুই নেই। ত্রিকালদর্শী গিয়ে নিজের চেয়ারে বসে বলল, শোনো তাহলে, তোমাদের খবর আমাকে দিয়েছে আমার বাবা, যিনি গত হয়েছেন 1945 সালে। তোমার অতীতের ভেরিয়েন্ট আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কোনো কারণে সেটা সম্ভব হয়নি, তাই সে আমার বাবার মাধ্যমে আমাকে সতর্ক করেছে। আমার বাবা জানে আমি কোনো ভুল করব না, তাই সে শুধু আমাকে বলেছে প্রতিটা কদম যেন সাবধানে ফেলি। রুশদি বলল, আমরা আপনাকে দিয়ে কোনো ভুল কাজ করাবো না, তবুও যদি আপনি দ্বিধাগ্রস্ত হন তাহলে আমরা ফিরে যাচ্ছি আমাদের টাইম লাইনে। ত্রিকালদর্শী কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আমি বিশ্বাস করলাম, তাহলে আগামীকাল কাজ শুরু করব, আজকে বিশ্রাম নাও। তখন ইব্রাহিম চায়ের ট্রে হাতে সেখানে আসলো। ট্রেটা টেবিলে রেখে 1 কাপ চা রুশদির দিকে এগিয়ে দিয়ে আবেগী ভঙ্গিতে বলল, এই নাও চিকনা, আমি তোমার জন্য নিজে হাতে চা বানিয়ে এনেছি, চেটে দেখো কেমন হয়েছে। রুশদি চায়ের কাপটা নিয়ে বলল, তুই আমার থেকে দূরে থাক, তোকে দেখলে আমার সুশ্রী লাগে। জাফা ত্রিকালদর্শী হাসতে হাসতে চায়ের কাপে চুমুক দিল। ইব্রাহিম এক দৃষ্টিতে রুশদির দিকে তাকিয়ে আছে। রুশদি বলল, তুই আমার দিকে তাকিয়ে থাকলে কিন্তু আমি খেতে পারবো না। অন্যদিকে তাকা বোন, নাহলে যা খেয়ে এসেছি তাও বের হয়ে যাবে। ইব্রাহিম মুখ বাঁকিয়ে বলে অন্যদিকে তাকালো। রুশদি চায়ের চুমুক দিয়ে ফ্রুত করে ফেলে দিয়ে বলল, এটা কি? ইব্রাহিম বলল, চা। রুশদি বলল, পরে চামো, আগে বল এটা কি খাওয়ালি আমাকে। ইব্রাহিম পা নাচিয়ে বলল, উফ, চিকনা তো দেখি কিছুই বোঝে না, তোমারটা স্পেশাল ছাগলের দুধে বানিয়ে এনেছে। ত্রিকালদর্শী বলে, ছাগলের দুধ খেলে শক্তি বাড়ে। ত্রিকালদর্শী ধমক দিয়ে বলল, আমি এই কথা কখন বললাম? ইব্রাহিম হাত নাচিয়ে বলল, কিছু মনে থাকে না তোমার? ওই দিন না একটা লোক আসলো তোমার কাছে, সে বলল তার বউ নাকি তার প্রতি অখুশি, তুমি তাকে ছাগলের দুধ খাওয়ার পরামর্শ দিলে আর বললে এতে নাকি শক্তি বাড়ে। চায়ে চুমুক দিতে নিয়েও ত্রিকালদর্শী ফ্রুত করে চা ফেলে দিয়ে কাশতে কাশতে বলল, চুপ কর রুশদির বোন, আর মুখ খুলিস না। দেখা গেল জাফা মুখ চেপে চেপে হাসছে। ইব্রাহিম রুশদির গালে স্পর্শ করে, এই চিকনা, দেব নাকি আরেক কাপ? রুশদি রেগে গিয়ে বলল, তুই সাপের মতো এমন করস কেন? সোজায় দাঁড়িয়ে থাকতে পারিস না একটু? এই ভাই ত্রিকালদর্শী, এই মাল কই পাইছো তুমি? ও এমন করে কেন? দৃশ্য পরিবর্তন। 2024 সাল। মাওলানা হন্তদন্ত হয়ে ঘর থেকে বের হলো। দেখতে পেল সেই লাউ গাছের মাচার নিচে একটা পাগল দাঁড়িয়ে আছে, জীর্ণশীর্ণ পোশাক আর জট বাঁধা চুলদারি। মাওলানা উচ্চস্বরে জিজ্ঞাসা করল, কে তুই? এখানে কি করছিস? পাগলটা কোনো কথা না বলে সোজা তেড়ে এলো মাওলানার দিকে।
তার হাতে ছিল একটা মোটা লাঠি জাতীয় কিছু। মাওলানা নিজেকে বাঁচানোর জন্য তড়িঘড়ি করে ঢুকে দরজা বন্ধ করে দিতে চাইল, কিন্তু ছিটকেনি লাগানোর আগেই পাগলটা দরজা ধাক্কা দেয়া শুরু করলো। মাওলানা কোনোভাবেই দরজা ধরে রাখতে পারছে না, পুরো শক্তি দিয়ে দরজা ঠেলে ধরে রাখলো আর জিজ্ঞাসা করলো, কে তুই? কি চাস আমাকে বল? ওপাশ থেকে পাগলটা ঝাঁঝালো কণ্ঠে বলল, বন্ধ কর এগুলো, আমার কষ্ট হচ্ছে খুব। এই বলে দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা দিল। মাওলানা উল্টে গিয়ে পেছনে চেয়ারের উপর পড়ল। পাগলটা ভেতরে এসে সোজা মাওলানার উপর আক্রমণ করল। মাওলানা কোনো মতে পাগলের আঘাত ঠেকিয়ে দিল, তার লাঠিটা ধরে রাখল। পাগলটা জোরে জোরে করতে লাগলো লাঠিটা মাওলানার হাত থেকে ছাড়ানোর জন্য। ধস্তাধস্তির এক পর্যায়ে পাগলটা জামা সরে গেল একপাশে। দেখা গেল তার বুকে লেখা ত্রিকালদর্শী। মাওলানা এটা দেখে বলল, তাহলে তুই ত্রিকালদর্শীর শিষ্য? পাগলটা আরও রেগে গিয়ে মাওলানাকে কয়েকটা ঘুষি মেরে বলল, বন্ধ কর এগুলো, নাহলে আমি তোকে মেরে ফেলবো। এর মাঝেই মাওলানার কয়েকজন খাদেম দৌড়ে এসে পাগলকে ধরে মাওলানাকে বাঁচিয়ে নিল। খাদেমরা পাগলটাকে ধরেই ইচ্ছে মতো মারতে লাগলো। মাওলানা নিষেধ করলেও তারা শুনল না। পাগলটা চিৎকার করে বলছে, এসব বন্ধ কর, তুই ভুল করছিস। ওইদিকে দেখা গেল 1999 সালে ইব্রাহিম সবার চা খাওয়া শেষে চায়ের খালি কাপগুলো ট্রেতে রেখে সেগুলো নিয়ে যাচ্ছিল। তখনই তার মনে হলো কেউ তাকে আঘাত করছে। শরীরে কেমন যেন ব্যথা অনুভব হলো। ইব্রাহিম বলল, ত্রিকালদর্শী, মনে হচ্ছে আমাকে কেউ আঘাত করছে। উফ, খুব ব্যথা লাগছে শরীরে। ও মাই গড, আমার গালে থাপ্পড়ের মতো লাগছে। তখনই ঠাস করে নিচে পড়ে কাতরাতে লাগলো আর বলতে লাগলো, ত্রিকালদর্শী, সত্যি আমাকে কেউ আঘাত করছে, প্লিজ হেল্প মি। এদিকে দেখা গেল পাগলটাকে সত্যি সত্যি নিচে ফেলে তারা লাথি দিয়ে আর বলছে, আজকে তোর পাগলামি ছোটা হারামজাদা, আমাদের মাওলানার গায়ে হাত তুলস। ওইদিকে ইব্রাহিমের এই অবস্থা দেখে রুশদি বলল, কি হচ্ছে ওর সাথে? ত্রিকালদর্শী, কিছু করো। ত্রিকালদর্শী তাড়াতাড়ি গিয়ে ইব্রাহিমকে ধরে চোখ বন্ধ করে দেখতে পেল 3-4 জন মিলে একটা পাগলকে নিচে ফেলে মারছে। ত্রিকালদর্শী বুঝতে পারল এটাই ভবিষ্যতের ইব্রাহিম। নিশ্চয়ই সেখানে পৌঁছে গিয়েছে যেখানে রুশদি আর জাফার দেহ আছে। সে যেহেতু জীবিত, তাই তার কষ্ট হচ্ছে অতীতে যখন কেউ তার সাথে কথা বলছে বর্তমান থেকে এসে। এদিকে পাগলটা এখনো চিৎকার করে বলে যাচ্ছে, বন্ধ করে এগুলো, আমার কষ্ট হচ্ছে। হঠাৎ পাগলটা তার কানে একটা মৃদু কণ্ঠ শুনতে পেল, ইব্রাহিম, শান্ত হয়ে যাও, আমি বলছি শান্ত হয়ে যাও। পাগলটা এবার শান্ত হয়ে চোখ বড় বড় করে বলল, ত্রিকালদর্শী। মাওলানা তাড়াতাড়ি এসে সবাইকে থামালো। তারপর পাগলটাকে ধরে উঠিয়ে বসালো আর একজনকে বলল পানি আনতে। সে পানি নিয়ে আসলে মাওলানা নিজে তাকে পানি পান করিয়ে জিজ্ঞাসা করল, এবার বল কি হয়েছে, কেন এখানে এসেছিস, কি চাস? পাগলটা মাথা চুলকে উঠে চলে যেতে যেতে বলতে লাগলো, ত্রিকালদর্শী বলেছে শান্ত হতে, আমি আর কিছু করব না, যা করা ত্রিকালদর্শী করবে। পাগলটা চলে গেলে মাওলানা এক জায়গায় বসে চিন্তিত হয়ে মনে মনে বলল, কিছু একটা ভুল তো অবশ্যই হচ্ছে আমার, কিন্তু সেটা কি? ঘরের ভেতরে রুশদি আর জাফার নিথর দেহগুলো শক্ত হয়ে শুয়ে আছে। চাঁদনি আর ফাল্গুনি কথা মতো হাত ধরে রয়েছে। চাঁদনি চোখ বন্ধ অবস্থাতে বলল, আমার ভবিষ্যৎ অন্ধকার দেখছি কেন আমি? সাইফান বলল, আরে তুমি চোখ বন্ধ করে আছো বলে সবকিছু অন্ধকার দেখাচ্ছে, ভবিষ্যৎ ঠিকই আছে তোমার। ফাল্গুনি বলল, আর কতক্ষণ এইভাবে চোখ বন্ধ করে থাকবো? এদিকে পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে খিদায়, সামনে এখন ইট সিমেন্ট যা পাবো তাই খেয়ে ফেলতে পারবো। সাইফান বলল, কাঁঠাল আপু থামো, দিভাই তোমাকে রোজা রাখতে বলে গিয়েছিল, মনে নেই? দৃশ্য পরিবর্তন। ইব্রাহিমকে শান্ত করে নিচে পাঠিয়ে দিল ত্রিকালদর্শী। এরপর জিজ্ঞাসা করল, তাহলে ভবিষ্যতে ইব্রাহিম পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তাই না? জাফা মাথা নাড়িয়ে বলল, হয়তো এমনটাই হবে, কারণ আমরা যার মাধ্যমে আপনার খোঁজ পেয়েছি তার বুকেও এরকম ত্রিকালদর্শী লেখা ছিল, আর সে ছিল পাগল। ত্রিকালদর্শী বলল, এই কথা ইব্রাহিম যেন না জানে, ভবিষ্যৎ কখনো প্রকাশ করতে নেই। এই বলে ত্রিকালদর্শী চলে গেল। জাফা রুশদি ছাদেই বসে রইল। রুশদি আস্তে করে জিজ্ঞাসা করল, মাওলানা বলছিল তুমি কিছু গোপন করছো। ত্রিকালদর্শীও একই কথা বলছিল একটু আগে, আমাকে সত্যি করে বলো তো, তুমি কিছু গোপন করছো? জাফা একটু রেগে গিয়ে বলল, তুমি আমাকে অবিশ্বাস করছো রুশদি? রুশদি বলল, না, আমি সেটা বলতে চাইনি, আমি আসলে। জাফা রুশদিকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাক, একটা কথা জেনে রাখো, আমি যা করছি আমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য করছি। এতে কি আমার সঙ্গ দেখ বা না দেখ, আমি এটা করবই।
রুশদি উঠে গিয়ে জাফার গালে হাত দিয়ে বলল, আই এম সরি জাফা, আমি আসলে ওইরকম কিছু বোঝাতে চাইনি। আলিশা আমাদের মেয়ে, আমরা দুজন মিলে আলিশাকে ফিরে আনবো। জাফা রুশদির বুকে মাথা রাখল। রুশদি আলতো করে জড়িয়ে নিল বাহুডোরে। জাফার মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। দৃশ্য পরিবর্তন। 2324 সাল। জাফার ভবিষ্যতের ভেরিয়েন্ট কিচেনে চাকু দিয়ে কটকট করে সবজি কাটছিল। আলিশা পাশেই খাটের ওপর খেলা করছিল একটা রোবট বেবির সাথে। হঠাৎ ভেরিয়েন্টের আঙ্গুল পোচ লেগে আঙ্গুল থেকে রক্ত বের হতে লাগলো। ওইদিকে আলিশাও কেঁদে উঠল। ভেরিয়েন্ট আঙ্গুলটা মুখে নিয়ে তাড়াতাড়ি দৌড়ে গেল আলিশার কাছে। আলিশাকে কোলে নিয়ে দেখলো সেম একই আঙ্গুল আলিশারও কেটে গিয়েছে। ভেরিয়েন্ট এটাকে অশনি সংকেত হিসেবে দেখল। তাড়াতাড়ি মাস্টারকে কল করলো। মাস্টার কল রিসিভ করলে ভেরিয়েন্ট বলল, তারা কত দূর এসেছে মাস্টার? মাস্টার বলল, তারা এখনও ত্রিকালদর্শীর ডেরে আছে, ভবিষ্যতের পথে যাত্রা করেনি এখনো। ভেরিয়েন্ট বলল, আমরা কিভাবে হাত গুটিয়ে বসে থাকবো এখন তাদের অপেক্ষায়? আমি আবার অতীতে যাব, আমার ভেরিয়েন্টকে হত্যা করে আসব। ঝামেলা গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। মাস্টার বলল, ওয়াশরুমে গিয়ে খুঁজে দেখো তো। ভেরিয়েন্ট বলল, কি? মাস্টার বলল, গোসল করার সময় তোমার ব্রেনটা মনে খুলে পড়েছে। আরে মন বুদ্ধু, তুমি যদি অতীতে গিয়ে নিজেকেই হত্যা করো তাহলে ভবিষ্যতে তোমার অস্তিত্ব থাকবে না, তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে সময় রেখা থেকে। ভেরিয়েন্ট একটা চিৎকার করে বলল, আই কান্ট ওয়েট অ্যানিমোর, প্লিজ ডু সামথিং অর ফাইন্ড এ সলিউশন। দৃশ্য পরিবর্তন। 1999 সাল। একটা অদ্ভুত নীল আলোর কক্ষে বসে আছে ত্রিকালদর্শী। পেছন থেকে হাত রেখে দাঁড়িয়ে আছে জাফা আর রুশদি, দুইটা বৃক্ষ অঙ্কন করা ঘরের মেঝেতে। তবে এই সাধারণ বৃত্তের থেকে আলাদা, শুকনো বেতন গাছের কাঁটা দিয়ে বৃত্ত দুটো আবদ্ধ। তার মাঝে রক্ত দিয়ে লেখা 2324 খ্রিস্টাব্দ। ত্রিকালদর্শী হাতের ইশারায় জাফা এবং রুশদিকে বৃত্তের মাঝে এসে দাঁড়াতে বলল। কথা মতো জাফা রুশদি একটা বৃত্তের মাঝে দাঁড়ালো, অন্য বৃত্তে দাঁড়ালো ত্রিকালদর্শী নিচে। এরপর বলল, আমরা এখন আজ থেকে প্রায় 300 বছর সুদূর ভবিষ্যতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। অতীতে আসা যতটা সহজ, ভবিষ্যতে যাওয়া তার চেয়েও বেশি কঠিন। ভবিষ্যতে যেতে হলে তোমাদেরকে অনেকগুলো টাইমলাইন পার করে যেতে হবে। যাত্রার মাঝে একবার চলে যাবে অতীতে, আবার বর্তমানে, আবার চলে যেতে পারো 1000 বছর পরের ভবিষ্যতেও। অনেক নাচাবে এই যাত্রা তোমাদেরকে। বিভিন্ন টাইমলাইন ঘুরে ঘুরে যেতে হবে নির্দিষ্ট টাইমলাইনে। তবে যাত্রাপথে যত টাইমলাইন আসবে সবগুলোতেই 2-3 সেকেন্ড করে রুখে আবার অন্য টাইমলাইনের টানে চলে যেতে হবে। সো যতটা পারো স্ট্রং রাখবে নিজেদের, মনোবল দিয়ে পৌঁছাতে হবে নির্দিষ্ট টাইমলাইন, মানে 2324 সালে। জাফা বলল, বুঝতে পেরেছি, এই যাত্রা আমাদেরকে অনেক কিছুই দেখাবে, তবে সেটা শুধু 2-3 সেকেন্ডের জন্য। অ্যান্ড আই উইল ওয়েটিং ফর দ্য মোমেন্ট। রুশদি বলল, আমরা তো সবকিছু মাথার উপর দিয়ে গেল, তবু যা বোঝার তা বুঝলাম, এবার তাহলে শুরু করা যাক। ত্রিকালদর্শী বলল, আরেকটা কথা, সবচেয়ে জরুরি কথা, তোমরা নির্দিষ্ট টাইমলাইনে পৌঁছানোর পর তোমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় থাকবে। তোমাদের যা করার ওই 1 ঘন্টার মধ্যেই করতে হবে। তারপর ফিরে আসতে হবে। ফিরে আসার সময় হলে শুধু নিজেদের মাথায় 3টা টোকা দিবে, তাহলে আমি বুঝে যাব তোমাদের কাজ হয়ে গিয়েছে। রুশদি বলল, কি? মাত্র 1 ঘন্টা সময়? ভাই, কমপক্ষে 1 বছর সময় তো দে। জাফা বলল, চুপ কর রুশদি, 1 ঘন্টায় যথেষ্ট। ঠিক আছে ত্রিকালদর্শী, এবার তাহলে শুরু করুন। ত্রিকালদর্শী একটু হেসে বলল, অলরাইট বাডিজ, হ্যাভ এ সেফ জার্নি। এই বলে নিজের হাত হালকা কেটে রক্ত মেখে দিল ঠোঁটে। তারপর উচ্চস্বরে কিছু মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ বৃত্ত আবদ্ধ করে রাখা বেতন কাটাগুলো ঘুরতে আরম্ভ করলো চরকির মতো। জাফার রুশদি চোখ বন্ধ করে হাত শক্ত করে ধরে খিচ মেরে দাঁড়িয়ে রইল। আচমকা প্রচণ্ড বিদ্যুৎ চমকানোর আলোতে জাফার রুশদি অদৃশ্য হয়ে গেল। এদিকে দেখা গেল চাঁদনি আর ফাল্গুনির হাতে বৈদ্যুতিক ঝটকা লাগলো ঠাস করে। দুজন একসাথে চিৎকার করে উঠল। সাইফান তাড়াহুড়া করে বলল, হাট ছেড়ো না। তখনই মাওলানা ঘরে ঢুকে বলতে লাগলো, ওরা ভবিষ্যতের পথে যাত্রা করেছে, তোদের একটু কষ্ট হবে এখন, হাত ছাড়িস না। চাঁদনি দাঁতে দাঁত চেপে বলল, আমার পিঠ চুলকাচ্ছে রে। দৃশ্য রুশদি আর জাফার দিকে। দুজন হাওয়ায় ভেসে যাচ্ছে চিৎকার করতে করতে। লাটিমের মতো ঘূর্ণন করে ধাপ করে এক স্থানে পৌঁছালো। এটা অন্য এম লাইন। দেখা গেল একটা রুমের ভিতর থেকে একটা মেয়ের কণ্ঠ, স্যার আপনার প্রিয় খাবার কি? একটা ছেলের কণ্ঠ, বিরিয়ানি। মেয়ের কণ্ঠ,
বিরিয়ানি কোনো খাবার হলো? আমার তো প্রিয় খাবার তাজা রক্ত আর মানুষের মস্তক। তখনই টান পড়ল। জাফর রুশদি চলে গেল চিৎকার করে অন্য কোনো টাইম লাইনে। ধাপ করে সেখানে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। ভেসে এলো একটা মেয়ের কণ্ঠ, রিফান মিনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আবার টান পড়তেই ঘুরতে ঘুরতে চলে গেল অন্য টাইম লাইনে। ভেসে এলো একটা ছেলের কণ্ঠ, উর্বা তুমি আমাকে ধোকা দিয়েছ। আবার টান পড়ল অন্য টাইম লাইনে। ভেসে এলো একটা ছেলের কণ্ঠ, আন্টি আমি আপনার বাবা না, আমার নাম রামিম। আমি সব ঝামেলার মাঝে নেই, আমাকে ছেড়ে দিন প্লিজ। আবার টান পড়তেই অন্য টাইম লাইনে। ভেসে এলো একটা লোকের ভারী কণ্ঠ, আমরা প্রায় ৪,৫০০ বছর ধরে এই পৃথিবীতে অবস্থান করছি, তাই না গালিব? পরের টাইম লাইনে ভেসে এলো এক মহিলার কণ্ঠ, জিয়াদ তোর বাবার কবরে পানি দিতে হবে, মনে আছে তো? সূর্য উঠে যাবে খুব তাড়াতাড়ি। আবার টান পড়তেই পরের টাইম লাইনে ভেসে এলো একটা অদ্ভুত মেলি কণ্ঠ, রাফি আমি এখানে, রাফি আমি এখানে। পরের টাইম লাইনে ভেসে এলো একটা মেয়ের কণ্ঠ, হ্যালো ইথান, আমি হিমাদ্রি, আমি কোনো পরিপূর্ণ আত্মা না। পরের টাইম লাইনে ভেসে এলো একটা ছেলের ফোন কণ্ঠ, মারা গেলে কি মানুষ ফোন করতে পারে না হাদিয়া? এই জগতেও নেটওয়ার্ক পাওয়া যায়। টান লাগতে চলে গেল অন্য টাইম লাইনে। ভেসে এলো মসজিদের মাইকের আওয়াজ, আজকে আমাবস্যা, দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না। আবার টান পড়তেই চলে গেল অন্য টাইম লাইনে। ভেসে এলো একটা ছেলের কণ্ঠ, কাকি তাকিয়া তো কলেজে ফাঁকি দিয়ে শ্মশানে লাশ পোড়ানোর চাকরি নিছে, সেখান থেকে ওকে গ্রেফতার করে আনলাম। পরের টাইম লাইনে ভেসে এলো একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ। একটা ছেলে মুখে আঙ্গুল চেপে কুকুরটাকে বলল, সাইলেন্ট। টান পড়তে চলে গেল অন্য টাইম লাইনে। ভেসে এলো একটা মেয়ের কণ্ঠ, কি ব্যাপার ইবান, আপনি তো মৃত, তাহলে জীবিতদের এলাকায় কি করছেন? অন্য টাইম লাইনে টান পড়তেই আবার ভেসে এলো একটা ছেলের কণ্ঠ, ইসমা এত কষ্ট করে তোকে গ্রামে নিয়ে আসলাম আর তুই কিনা পালিয়ে যাচ্ছিস। আবার পরের টাইম লাইনে ভেসে এলো একটা মেয়ের চেঁচানো কণ্ঠ, আইদার বাচ্চা তোরে না বলছে আমাকে ভেন্ডি বলবি না। আবার টান পড়তে ভেসে এলো একটা লোকের কণ্ঠ, এই উস্তাদ আমাদের শিক্ষিত বলেছে, আগে জানলে বাকি দুইটা চাকা খুলে নিতাম, তাহলে উস্তাদ আমাদের উচ্চ শিক্ষিত বলতো। পরের টাইম লাইনে ভেসে এলো একটা ছেলের চেঁচানোর কণ্ঠ, দাদি রাতের বেলা এসব কি কথা, বাবা তোমার মারে কিছু বইল, নাহলে কিন্তু আমি কবে জানি ধৈরা জানাতে ফেলে দিই। পরের টাইম লাইনে ভেসে এলো একটা পিচ্চির কণ্ঠ, এই দেখো না তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ তালিফ, অথচ আমি শুনছি তুমি আমাকে বকা দিচ্ছ। আবার টান পড়তেই অন্য টাইম লাইনে ভেসে এলো একটা ছেলের কণ্ঠ, আমার বাসা থেকে আজানের শব্দ শোনা যায় না, তাই মসজিদের স্পিকার নিয়ে বাসার সেট করব। আবার টান পড়তেই চলে গেল অন্য টাইম লাইনে। ভেসে এলো একটা মেয়ের কণ্ঠ, তাহলে আর কি করব, বদনার নলে মুখ লাগিয়ে বিন বাজানো শুরু করব। টান পড়তেই চলে গেল অন্য টাইম লাইনে। ভেসে এলো একটা মিষ্টি কণ্ঠ, বলে বাবা তুমি জানো রাগ করলে তোমাকে একদম লাল টমেটোর মতো লাগে, মন চায় টুস করে টিপে দিয়ে ফাটিয়ে ফেলি। অন্য টাইম লাইনে শুনতে পেল একটা পিচ্চির কণ্ঠ, হাউ ওয়াজ দ্য রাইড অ্যালে। সবশেষে ওপর থেকে ধাপ করে ঘন জঙ্গলের মাঝে পড়ল রুশদি আর জাফা। দুজন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। এই বুঝি দম বন্ধ হয়ে গিয়েছিল। কতগুলো টাইম লাইন, কতগুলো মানুষের কণ্ঠ পার করে ফাইনালি এসে পৌঁছেছে নির্দিষ্ট টাইম লাইনে। রুশদি উঠে এসে জাফাকে ধরে বসাল আর বলল, আরে ওকে জাফা, দম নাও ঠিক মতো, আমরা পৌঁছে গিয়েছি। জাফা কিছু বলতে যাবে তখনই পেছন থেকে কেউ বলল, ওয়েলকাম মাই ভেরিয়েন্ট, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। রুশদি আর জাফা চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল দুজন দাঁড়িয়ে আছে, একজন জাফার মতো দেখতে, আরেকজন মধ্যবয়স্ক লোক, তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। মাওলানা তার মন্ত্রের দ্বারা চাঁদনি আর ফাল্গুনিকে শান্ত রাখার চেষ্টা করছে। দুজনেই হাতের ব্যথায় কাতরাচ্ছে। চাঁদনি বলছে, আমার হাত অবশ্যই যাচ্ছে মাওলানা সাহেব, আমি আর ধরে রাখতে পারছি না। ফাল্গুনি একইভাবে কোকড়াতে কোকড়াতে বলছে, আমি রোজা ভেঙে ফেলবো, আমার হাত আছে নাকি সেটাই বুঝতে পারছি না। মাওলানা তাড়াতাড়ি করে সাইফানকে বলল, দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আয়। সাইফান তাড়াহুড়ো করে বাইরে চলে গেল পানি আনতে। মাওলানা বলতে লাগলো, যাই হয়ে যাক হাত ছাড়বি না ওদের, তাহলে বড় ধরনের বিপদ হয়ে যাবে। চাঁদনি বলল, কি করছে ওরা এতক্ষণ ধরে, এখন আসছে না কেন? দৃশ্য পরিবর্তন, 2324 সাল। দেখা গেল জাফর রুশদিকে ইলেকট্রিক চেয়ারের উপর বসিয়ে বেঁধে রাখা হয়েছে। ভেরিয়েন্টার মাস্টার সামনে দাঁড়িয়ে আছে হাতে হাত বেঁধে। ভেরিয়েন্ট একটা শয়তানি হাসিতে বলল, মাস্টার তাহলে এদের সাথে কি করা যায় বলো তো? মাস্টার বলল, যেখান থেকে এসেছে সেখানে তো আর ফিরতে দেওয়া যাবে না, তাই চলো জ্বালিয়ে দিয়ে ওদের এখানেই। ভেরিয়েন্ট বলল, ব্রেন কি তোমারটাও ফেলে এসছো নাকি কোথাও? একে মেরে ফেললে আমার অস্তিত্ব মুছে যাবে, মনে আছে তো? মাস্টার জিব্বায় কামড় দিয়ে বলল, আমি তোমাকে পরীক্ষা করলাম, তাহলে ওদেরকে আমাদের ভূগর্ভের কারাগারে রাখা যাক।
কোনো রকম যাতে বেঁচে থাকে। ভেরিয়েন্ট বলল, না, এটা কম হয়েছে ওদের জন্য, আরও কিছু বড় ভাবতে হবে মাস্টার। মাস্টার বলল, তাহলে আমার নতুন এক্সপেরিমেন্টে এদের দুজনের ব্রেইন ব্যবহার করা যাক। আমি রোবটের মাথায় মানুষের ব্রেইনের চিপ লাগাতে চাই, তাহলে এরাই আমার নতুন রোবট হচ্ছে। রুশদি বিড়বিড় করে বলল, জাফা, এরা কি কোরবানির মাংস ভাগাভাগি করছে নাকি? ওদের কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। জাফা তার ভেরিয়েন্টকে বলল, আলিশা কোথায়? ভেরিয়েন্ট বলল, আপাতত আলিশার কথা না ভাবলেও চলবে, তোমার নিজের কথা ভাবো। তোমার সাথে আমরা কি করব সেটা কল্পনাও করতে পারবে না। জাফা একটু হিসেবে বলল, এভাবে বেঁধে রেখে যা খুশি তাই করতে পারো তুমি। আমি তো ভেবেছিলাম তুমি শক্তিশালী প্রতিপক্ষ হবে, কিন্তু তুমি তো কাম হিলার মতো আমাদের বেঁধে রেখেছ। সাহস থাকলে একবার খুলে দাও, তারপর দেখা যাবে কে কার সাথে কি করে। ভেরিয়েন্ট হাসতে হাসতে বলল, না না জাফা, আমি জানি তুমি কি করতে পারো, তাই রিস্ক নিতে চাই না। তবে তোমার স্বামীকে মেরে ফেলবো, তার বেঁচে থাকা বা মরে যাওয়ায় আমার উপর কোনো প্রভাব ফেলবে না। জাফা দাঁত কটমট করে বলল, তাকে একটা ফুলের টোকাও যদি দাও তাহলে তোমার অস্তিত্ব তোমার টাইমলাইনে আমি মুছে ফেলবো। ভেরিয়েন্ট হাসতে হাসতে বলল, ডায়লগ ভালোই মারতে পারো মনে হয়, তবে এই টাইমলাইনের রানী আমি। এই বলে একটা অত্যাধুনিক অস্ত্র রুশদির মাথায় ঠেকে বলল, সরি ব্রো, তোমাকে মরতে হবে, তাহলে জাফা বুঝবে না আমি কতটা নির্দয় হতে পারি। জাফা চিৎকার করে বলল, না, এটা করো না, রুশদিকে মেরো না। রুশদি বলল, আরে ভাই, লেডিসের লড়াই আমারে কেন বলি পাঠা হচ্ছে? মার্কাট যদি করতে হয় তাহলে নিজের করো, আমাকে কেন মাঝখানে উদায় মেরে ফেলবে? মাস্টার বলল, না না, লেডিসের লড়াই দেখে মজা নেই। আমরা ছেলেদের লড়াই মানে দে ঘুষি দে লাথি, লেডিসের লড়াই মানে তুই আগে আমার চুল ছাড়। ভেরিয়েন্ট তার অত্যাধুনিক অস্ত্রটা মাস্টারের দিকে তাক করে ঠাস করে বৈদ্যুতিক ঝটকার মতো কিছু একটা ছুড়ল তার দিকে। মাস্টারের গায়ে না লেগে সেটা গিয়ে লাগলো পেছনের দেয়ালে। দেয়ালটা ভেঙে বড় একটা ফুটো হয়ে গেল। রুশদি হাঁ করে তাকিয়ে রইল। জাফা ভয় পেয়ে গেল। মাস্টার বলল, আর ইউ ম্যাড? এটা যদি আমার গায়ে লাগতো? ভেরিয়েন্ট বলল, না লাগিয়ে মেরেছে, পরের বার কোনো ফালতু কথা বললে সোজা ছিদ্র করে দেব। রুশদি কাকুতি মিনতি করে বলল, আমরা অলরেডি ছিদ্র আছে, প্লিজ আমাকে ছিদ্র করার দরকার নেই। ভেরিয়েন্ট আবার রুশদির মাথায় অস্ত্র ঠেকিয়ে বলল, ছিদ্র তো করতেই হবে, তোরা দুজনেই মৃত্যু ডিজার্ভ করিস, কিন্তু ওকে মেরে ফেললে আমিও হারিয়ে যাব, তা আজকে শুধু তুই মরবি। জাফা বলল, রুশদির শরীরে যদি একটা ছিদ্র হয় তাহলে আমি তোমার শরীরে এতগুলো ছিদ্র করব যে কনফিউজড হয়ে যাবে শ্বাস কোন দিক থেকে নেবে আর পুত কোন দিক দিয়ে করবে। রুশদি বলল, তুমি সালমান খানের ডায়লগ কেন মারতেছ? চুপ থাকো, আমি কথা বলছি তো তার সাথে। শোনো জাফার ভেরিয়েন্ট, যদি আমাকে মেরেই ফেলো তাহলে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করো। ভেরিয়েন্ট মাস্টারের দিকে একবার তাকে বলল, কি ইচ্ছে? রুশদি বলল, আমি আলিশাকে একবার দেখতে চাই শেষবারের জন্য। ভেরিয়েন্ট বলল, ভুলে যাও, আলিশাকে দেখা যাবে না, ওর নিচে থাকলে বলতে পারো, না হলে আলবিদা। রুশদি বলল, আমার আর জাফার মাঝে দূরত্ব ছিল অনেক, জন্মের পর থেকে আলিশাকে খুব একটা দেখতে পাইনি, এখন আমি মরে যাওয়ার আগেই যদি দেখতে না পাই তাহলে মরেও শান্তি পাবো না, প্লিজ ইয়ার আমার এই ইচ্ছেটা পূরণ করো। ভেরিয়েন্ট জাফার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, জন্মের পর তো জাফা আলিশাকে হারিয়ে ফেলেছিল, তাই না জাফা? জাফা চোখ রাঙিয়ে দাঁত কটমট করে বলল, তুমি আলিশাকে কিভাবে পেয়েছো সেটা কিন্তু আমিও জানি। ভেরিয়েন্ট কিছুক্ষণ জাফার দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, বেশি গভীরে যাওয়া দরকার নেই, তো তোমার শেষ ইচ্ছা আলিশাকে দেখবে, তাই তো? মাস্টার কি বলো তুমি, ইচ্ছাটা কি পূরণ করা যেতে পারে? মাস্টার মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। ভেরিয়েন্ট একটু ভেবে চুটকি বাজাতেই ভেতরের রুম থেকে একটা রোবট আলিশাকে বেবি স্ট্রেচারে ঠেলে ঠেলে নিয়ে আসলো। আলিশাকে দেখে জাফার চোখ ভিজে উঠল, পাগলের মতো ডাকতে লাগলো, আলিশা, মা আমার, এদিকে দেখো আলিশা। ভেরিয়েন্ট আলিশাকে কোলে নিয়ে চুমু খেয়ে বলল, আলিশা তোমাকে চিনবে না, এখানে আমি ওর মা, আর দেখছো আমার কাছে কত শান্তনা থাকে, ও জানে আমি ওর আসল মা। জাফা তাচ্ছিলের হাসিতে বলল, আসল মা? রুশদি বলল, প্লিজ আমার হাতের বাঁধন খুলে দাও, আমি আলিশাকে কোলে নিতে চাই শেষবারের জন্য। ভেরিয়েন্ট বলল, আচ্ছা মুসিবত তো, একের পর এক আবদার করেই যাচ্ছে, না তোমাকে রাখা যাবে না। এই বলে অস্ত্র ঠেকিয়ে শুট করতে যাবে তখনই মাস্টার বলল, বেচারাকে একবার কোলে নিতে দাও, তাকে নিয়ে কোনো বিপদ নেই, সে একা কখনোই আলিশাকে নিয়ে যেতে পারবে না। জাফা তো বাধাই আছে, তাই ওর শেষ ইচ্ছাটা পূরণ করো। ভেরিয়েন্ট বলল, আর ইউ শিওর মাস্টার? মাস্টার হ্যাঁ বললে ভেরিয়েন্ট রুশদির হাতে বাঁধন খুলে দিল। চেয়ার থেকে উঠে রুশদি হাত মাসাজ করতে করতে জাফার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। ভেরিয়েন্ট আলিশাকে রুশদির কোলে দিল। রুশদি আলিশাকে আলতো করে নিয়ে চুমু খেয়ে বলল,
আমি তোমার আব্বু, চিনতে পেরেছ? আলিশা খিলখিল করে হেসে দিল আর ঠাস করে রুশদির গালে একটা চর বসিয়ে দিল। রুশদি বলল, জাফা আমাকে মারলো, দেখেছো তুমি? জাফা বলল, তোমার মুখে গন্ধ হয়তো তাই মেরেছে। ডাস্টবিনটা পরিষ্কার করো না কবে থেকে? রুশদি বলল, ডাস্টবিন মানে? ভেরিন বলল, আরে ডনকি, তোমার মুখের কথা বলছে। এবার হয়েছে তো, এখন আলিশাকে আমার কাছে দাও এবং মৃত্যুর জন্য প্রস্তুত হও। রুশদি বলল, সেটা ঠিক আছে, কিন্তু আজকে যে আমার মরার মুড নেই। ভেরিন চোখ বড় করে বলল, মানে? রুশদি চিৎকার করে বলল, জাফা নাও ইয়োর টান। জাফা মুচকি হাসলো, মুখের ভেতর থেকে কিছুটা চিবুতে লাগলো। হঠাৎ জাফার চোখ দুটো সবুজ বর্ণ ধারণ করলো। ঠাস ঠাস করে দুই হাতের বাঁধন ছিঁড়ে বিদ্যুৎ বেগে এসে ভেরিয়েন্টকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল। ভেরিয়েন্ট মাস্টারকে সাথে নিয়ে উড়ে গিয়ে কাচের আসবাবপত্র ভেঙে মুখ থুবড়ে পড়ল। রুশদি আলিশাকে নিয়ে তাড়াতাড়ি গিয়ে নিরাপদ জায়গায় দাঁড়াল আর বলল, আম্মু চোখ বন্ধ করো, এখন তোমার আম্মু চালবা দেখবা। দৃশ্য চলে গেল একটু আগে। রাতের বেলা জাফা রুশদি হাত ছাদে দাঁড়িয়ে আছে। আকাশে অর্ধচাঁদটা হালকা জ্যোৎস্না ছাড়াচ্ছে। মাঝে মাঝে ছুটতে থাকা সাদা মেঘের আড়ালে ঢাকা পড়ছে। জাফা বলল, 1999 সালের আকাশটা একদম ভিন্ন, তাই না রুশদি? চারিদিকে তাকালে নেই কোনো জাঁকজমকপূর্ণ রং বেরঙের লাইট, নেই আকাশ ছোঁয়া দালান কোঠা, নেই কোনো কোলাহল আশেপাশে। অথচ আমাদের 2024টা দেখো, সবকিছু হাতের মুঠোয় থাকার পরেও আমরা সবসময় ডিপ্রেশনে ভুগি। আসলে প্রযুক্তি আমাদেরকে যতটা দিয়েছে তার চেয়ে বেশি কেড়ে নিয়েছে। রুশদি বলল, ঠিক বলেছ জাফা, আমার ইচ্ছে করছে আমি এই টাইমলাইনেই থেকে যাই সবসময়ের জন্য। আচ্ছা, এটা যেহেতু 1999 সাল, তাহলে এই টাইমলাইনে তোমার আর আমার জন্ম অলরেডি হয়ে গিয়েছে। চলো গিয়ে দেখে আসি ছোটবেলায় আমরা কি করছিলাম। পেছন থেকে ত্রিকালদর্শী বলে উঠল, না রুশদি, যা করতে এসেছ তাই করে ফিরে যাবে। বেশি কৌতূহল মানুষের জন্য বিপদ ডেকে আনে। জাফা রুশদি পেছনে তাকিয়ে ত্রিকালদর্শীকে দেখে বলল, আরে আপনি এখনো ঘুমাননি? ত্রিকালদর্শী বলল, এই কাজটা শেষ হওয়ার আগ পর্যন্ত ঘুমাতে আর পারলাম কই। জাফা বলল, আচ্ছা ত্রিকালদর্শী, 2324 সাল মানে তো প্রযুক্তিগত দিক দিয়ে অনেক এগিয়ে। তাদের কাছে অত্যাধুনিক যন্ত্র এবং অস্ত্র থাকবে, তারা অনেক শক্তিশালী হবে। আমরা খালি হাতে গিয়ে বেঁচে ফিরতে পারবো তো? ত্রিকালদর্শী বলল, এই জন্যই তো এখানে আসলাম। এটা আমার মাথায়ও ছিল। এই নাও একটা মন্ত্রপুত বট গাছের গোটা। এটা খেতে সুস্বাদু হবে না, তবে খেতে হবে। এটা খাওয়ার পর তোমার মাঝে কিছুক্ষণের মাঝে অলৌকিক শক্তি এসে যাবে। এটা তোমাকে সাহায্য করবে। এই বলে বটগাছের গোটাটা জাফা হাতে দিলে ত্রিকালদর্শী, রুশদি বলে, তাহলে আমাকে একটা গোটা দিন, আমিও তো যাচ্ছি সাথে।